দেখানো শেষ হয়ে গেছে, হ্যাঁ দেখানো শেষ হয়ে গেছে। বুঝি নাই। জানি নেটটা বেশি প্রবলেম করতেছে, বুঝতে বারবার পারছি। ডিসকানেক্ট যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আজকে কেন জানি নেটটা বেশি প্রবলেম করতেছে, লাইন কেটে যাচ্ছে বারবার। আচ্ছা ভাই আমার এখানে নেট ছিল না তো, আমি এখন দেখা যাচ্ছিলাম আর কি। আচ্ছা দেখান। দেখা যাচ্ছে না? তো বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ দেন, বুটস্ট্র্যাপ, তো বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ দিলে তাহলে কি হবে, এখানে দেখবেন যে getbootstrap.com নামের একটা ইয়া চলে আসছে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ দ্য মোস্ট পপুলার এক্সটেনশন লেখা আছে। তো এই ফাইলটা চলে যাবে, ঠিক আছে? তো এই ফাইলটা গেলে পরে এখানে আপনি কিছু লেখা দেখবেন, বলতেছে যে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, ঠিক আছে, কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্স, অনেক কিছু লেখা আছে। তো ইন শর্টে এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আপনার এটা একটা, এটাকে বলে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বলে অথবা প্লাগইন বলে। এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে আপনার HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা প্লাগইন, ঠিক আছে? HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। তো বুটস্ট্র্যাপ হচ্ছে HTML CSS এবং জাভা তিনটা ইউজ করে একটা প্লাগইন দিয়েছে। এই যে আমরা যে কাজ করি, ঠিক আছে, আমরা যে কাজ করছি, যে আমাদের যে ডিজাইন গুলো যা যা ছিল করছি, তো ওগুলো যে HTML CSS দিয়ে করছি, তো ওইগুলো তো একদম নিজেদের হাতে করা। বাট এদের এখানে যেটা আছে, এদের এখানে করা আছে সবগুলা কাজ আসলে বিল্ট ইন ভাবে করে দেওয়া আছে। এদের যে এখানে যে যেটা আছে ফাইলটা, এই ফাইলের মধ্যে সবগুলো কাজ করে দেওয়া আছে এবং রেসপন্সিভ এর কাজগুলো সহ, মানে রেসপন্সিভটাও খুব ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। এবং এই করে দেওয়ার ফলে কি হয়েছে, আপনি এখন এই যে রেসপন্সিভ সিস্টেমগুলো আছে বা যে যে সিস্টেমগুলো আছে এগুলো খুব ইজিলি করতে পারবেন এবং জাস্ট ক্লাস ইউজ করবেন। আপনার সিএসএস দেখবেন যে করাই লাগবে না, অনেক কম করা লাগবে। জাস্ট ক্লাস ইউজ করে করে এদের যে সিস্টেমটা ফলো করে আমরা হচ্ছে কি করতে পারবো, সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবো শুধুমাত্র ক্লাস ইউজ করে। সো তার মানে কি, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা এটা একটা প্লাগইন যেটা বলতেছে যে ফর বিল্ডিং রেসপন্সিভ মোবাইল সাইজ মানে কি ব্যাপারটা হচ্ছে যে আপনার এটা একটা প্লাগইন তৈরি করা আছে, আমরা জাস্ট কি করব, ডাউনলোড করব এবং সেটাকে আমাদের ফাইলের সাথে ইনক্লুড করে দিব, তাহলে মোটামুটি এই বুটস্ট্র্যাপটা আমাদের এখানে চলে আসবে। সো এখানে কয়েকভাবে করা যায়। তো ডাউনলোড করা আছে এবং সিডিএন লিংক আছে। তো সিডিএন লিংকটা এখন আপাতত দরকার নাই, সিডিএন লিংক যেহেতু অনেকে নেট থাকে নেট থাকে না, তো সিডিএন লিংক আসলে কাজ করবে না নেটের জন্য। তো লিংক ইউজ করে করা যায়, আবার লিংক না ইউজ করেও হচ্ছে আমরা ডাউনলোড করে করতে পারবো। তো তাহলে এইখানে ডাউনলোড যাব, যেখানে দেখবেন যে ফার্স্টে যখন এই bootstrap.com এ আসবেন, এই bootstrap.com থেকে তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ডকুমেন্টেশন অথবা গেট স্টার্টেড অথবা ডাউনলোড যে কোনো একটাতে ক্লিক করবেন। এই যে ডাউনলোড, তো ডাউনলোডে আসলে পরে এই যে দেখবেন যে ডাউনলোড রেডি টু ইউজ, এই যে ডাউনলোড জাস্ট এইটাই, এটা ডাউনলোড করলে হবে, এগুলো লাগবে না, সোর্স ফাইল এক্সাম এগুলো কিছু লাগবে না। জাস্ট প্রথমটা ডাউনলোড করবেন, এই যে এটা ডাউনলোড কম্পাইল সিএসএস এন্ড জেএস, ভালো করে খেয়াল করে রাখেন এই জিনিসটা জাস্ট ডাউনলোড করতে হবে। তো এই যে ডাউনলোড হবে, একটা 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 ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? তো এই ফাইলটা কত 713 কিলোবাইট, তো খুবই ছোট একটা ফাইল, ঠিক আছে, খুবই ছোট একটা ফাইল। জাস্ট এই ফাইলটা কি করবেন, কাট করে আপনাদের যে কাজ, মানে আপনাদের যে আপনি যেখানে কাজ করেন আর কি, আপনার যে যেখানে আছে আপনার কি আছে, যত কাজ টাজ যত আছে সব হচ্ছে ওইখানে যে করেন সেই সব জায়গায় ডাউনলোড করে পেস্ট করে দিন এখানে, ঠিক আছে? ঠিক আছে, স্যার ডাউনলোড করে পেস্ট করে রেখে দেবেন। ওকে, সো এই যে আপনি যে রেখে দিলেন, সো ডাউনলোড করলেন, ফার্স্টে আবার দেখাচ্ছি, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফাইলটা কোথায় রেখে দিবেন,
আপনার কাছে রেখে দিন, যেখানে ইচ্ছা আপনি যেখানে কাজ করেন ওখানে। তো নিয়ে এখান দিয়ে এটাকে সাপোজ আপনি এক্সট্রাক্ট করলেন, তো আমি দেখে নিই এক্সট্রাক্ট করে নেন। কোথায় গেল? এটা, সো এটা হচ্ছে কি করলেন আপনি, হচ্ছে এক্সট্রাক্ট করে নিলেন। সো এক্সট্রাক্ট করে নিই। ওকে, দেন হচ্ছে আমরা এটাতে ঢুকবো, ঢুকে পরে দুইটা ফাইল ফোল্ডার দেখতে পাবো, সিএসএস এবং জেএস নামে দুইটা ফোল্ডার আছে। সো এখানে জেএস টেস এগুলো দেখে ভয়ের কিছু নাই, আমরা এগুলো কিছু জেএস জাভাস্ক্রিপ্টে কিছু ইউজ করব না, খুবই সামান্য, এগুলো আমরা দেখতে দেখতে করে ফেলবো। সো এটা সো খুবই সামান্য। আর হচ্ছে সিএসএস টাই লাগবে, এখানে সিএসএস অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি। সো আর এখানে জেএস ফোল্ডারে গেলে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। সো এগুলো জাস্ট আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ভিতরে করব, ইনক্লুড করব, এটা হচ্ছে আমাদের কাজ। সো যাই হোক, এবার হচ্ছে এখন এই যে সিএসএস এগুলো যদি আমি একটু ওপেন করি, সাপোজ এই bootstrap.css, এখানে আমাদের লাগে হচ্ছে এই bootstrap.css, এই দুইটা জিনিস লাগে, এগুলো লাগে না। grid css, তারপর grid min, reboot min, এগুলো লাগে না। আমার লাগবে হচ্ছে bootstrap.css। সো এটা আমি যদি একটু ওপেন করি, এটা ওপেন করে রাখি এখন আপাতত, এটা ওপেন থাক। আর একটু এবার একটু কাজ করব। সো যখনই আপনি এক্সট্রাক্ট করবেন, অলওয়েজ কি করবেন, এই দুইটাকে আলাদা করে ফেলবেন। মানে এই দুইটাকে সবসময় নিয়ে নিয়ে কাজ করবেন। যেমন হচ্ছে আমি বলতেছি আজকে আমার হচ্ছে ডে 8, সো ডে 8 এর মধ্যে এইগুলো না রেখে আমি বলতেছি এগুলো আলাদা কোনো এক জায়গায় রেখে দিই। সাপোজ এখানে আপনাদের এখানে আমি বলতেছি একটা আদার্স ফোল্ডার, আদার্স, এটার ভিতরে আমি আলাদা, মানে কিছু কিছু জিনিস থাকবে যেসব জিনিস আলাদা রেখে দেওয়া ভালো, কারণ আমার আজকে ডে 8, ডে 9, ডে, এবার সবগুলো ডেতে এগুলো লাগতে পারে এই বুটস্ট্র্যাপের ফাইলগুলো। সো এটাকে বারবার ডে 8 এ তো খুঁজতে পারবো না, ভুলে যাব। তো এটাকে আদার্সের ভিতরে আমি রেখে দিচ্ছি, কারণ এই ফাইলগুলো আমার কি করতে হবে, প্রতিদিনই নিতে হবে। কোন ফাইলগুলো নিতে হবে? আচ্ছা, এটা ওপেন আছে বলতে, সেটা ক্লোজ করে দেই। সো কোন ফাইলগুলো নিতে হবে, প্রতিদিন আমার এই ফাইলগুলো নিয়ে রেখে দিতে হবে, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করব। তো এই ফাইলগুলা কি হবে, ধরেন আজকে ডে 8, আজকে ডে 8 না, ডে 8 আছে, এখানে কিছু নাই। তো আমরা একটা কাজ করব, এখান থেকে নিব, এখান থেকে সিএসএস নিজে ফোল্ডার দুটো নিয়ে কপি করে আমরা কোথায়, এখানে দিয়ে দেব, ডে 8 এর উপরে এখানে। আবার ধরেন আগামীকাল ডে 9 থাকবে, আবার কি করব, এই সিএসএস এর জেএস এই যে এখান থেকে নিয়ে নিয়ে ডে 9 এর ভিতরে পেস্ট করব, যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে থাকবে। তো তার মানে কি, এটা অলওয়েজ আমাদের লাগবে প্রতিদিন, যে যে ফোল্ডার আপনি যখন কাজ করবেন তখনই এই ফোল্ডারগুলোতে এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে? তো তাহলে এই জন্য এটাকে আলাদা রেখে দিবেন, যাতে এটা রেগুলারলি আপনি অ্যাক্সেস করতে পারেন, অ্যাক্সেস করে এই দুইটাকে কপি করে দিয়ে দিতে পারেন। সো এখন এই আমাদের ফোল্ডারে এই সিএসএস এবং জেএস দুইটা ফাইল চলে আসছে। এবার আচ্ছা, এখন একটা এইচটিএমএল ফাইল যদি আমি এখানে নিই, একটা এইচটিএমএল ডকুমেন্ট নিচ্ছি, তারপর একটা এইচটিএমএল ডকুমেন্ট। ওকে, সো একটা এইচটিএমএল ডকুমেন্ট নিলাম। এইচটিএমএল ডকুমেন্টে কোনো সিএসএস নিচ্ছি না এখন আপাতত, সিএসএস নিব না। সো এইচটিএমএল যে ডকুমেন্টটা নিলাম, এই এইচটিএমএল ডকুমেন্টটা যদি আমি ওপেন করি, এখানে সাবলাইম টেক্সটে দিয়ে দিয়ে আমরা হচ্ছে সেটআপ করে নিই। সো এটা যদি আবার এখন ব্রাউজার ওপেন করি, সো এখানে কিছু নাই আপাতত, আর এখানে কিছু নাই। সো যেহেতু এখানে কিছুই নেই, তো আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি এখানে এসে আমরা h1, তাই না, h1 হ্যালো ওয়ার্ল্ড, ভবিষ্যৎটা নিচ্ছি। তো h1 হ্যালো ওয়ার্ল্ড নিয়ে যদি আমরা এখানে করি হ্যালো ওয়ার্ল্ড, তো তাহলে যেটা হবে যে এরকমই দেখাচ্ছে, তাই না, এরকম দেখাচ্ছে নর্মাল এইচটিএমএল যেভাবে দেখায় এরকম দেখাচ্ছে। তো এখন যেহেতু বুটস্ট্র্যাপ আছে আমাদের সাথে, বুটস্ট্র্যাপ আছে, তো বুটস্ট্র্যাপটাকে আমরা কি করব, আমাদের এখানে ইনপুট লিংক করে দিব। তো কিরকম, এই সিএসএস এর যে এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস আছে অথবা মিন ডট সিএসএস আছে, যে কোনো একটা এই দুইটার মধ্যে জাস্ট লিংক করে দিতে হবে। ঠিক আছে? তো কিভাবে, আমরা যেভাবে সিএসএস লিংক করি একই জিনিস। ঠিক আছে? তো লিংক করি কিভাবে, আমরা সিএসএস লিংক করি না, লিংক, তারপরে হচ্ছে
যে আরইএল স্টাইল শিট, তারপরে এইচরেফ এর ভিতরে আমরা কি করি, সিএসএস টাকে লিংক করে দিই, জাস্ট সেম বুটস্ট্র্যাপের সিএসএস টাকে লিংক করে দিই। তো বুটস্ট্র্যাপ সিএসএস টা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে, তারপরে কি এখানে বুটস্ট্র্যাপ ডট সিএসএস অথবা বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। তো সিএসএস ফোল্ডারের ভিতরে ওই ফাইলের নামটা জাস্ট দিয়ে দিই। কোন ফাইল, এই যে bootstrap ডট মেইন ডট সিএসএস, ঠিক আছে। তো এটা এসে কি আমরা লিংক করে দিলাম, তাই তো, লিংক এইচআরএল স্টাইল শিট, এইচআরএল জাস্ট আমরা যেভাবে আমাদের যদি স্টাইল শিট থাকতো তাহলে আমরা কিভাবে লিংক করতাম, যদি ধরেন আমার একটা স্টাইল শিট আছে, তারপর সেই সিএসএস ফোল্ডারে আছে, তো এই ফোল্ডারে আপনি চাইলে আপনি একটা স্টাইল শিট নিলেন, তাই না, স্টাইল ডট সিএসএস নিলেন। তো এই স্টাইলটা আমরা কিভাবে, ধরেন এই স্টাইলটা এখানে নাই, আছে কোথায়, সিএসএস ফোল্ডারের ভিতরে, তাহলে সেম তো, তাই না, এখানে এসে সিএসএস স্ল্যাশ কি স্টাইল ডট সিএসএস দিতাম, স্টাইল ডট সিএসএস, তাই তো, একই তো, যে কাজটা আমরা নর্মালি করি ওইটাই আর কি, এটাই জাস্ট এখানে এসে আমরা কি করলাম, স্টাইলের বদলে আমরা দিলাম হচ্ছে যে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করছি, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস টা দিই। সো ইমিডিয়েটলি একটা পার্থক্য বুঝতে পারবেন, পার্থক্যটা হচ্ছে আপনি আমাদের যে ফন্টটা আছে এটা হচ্ছে এই ফন্ট, আমি যদি এখন রিলোড দিই, যেহেতু আমার বুটস্ট্র্যাপ আছে লিংক করা, তাহলে দেখবেন যে ফন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, লেখাটা ওই দিক চলে গেছে, ঠিক আছে। তার মানে কি এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে, তাই না, আমার ফন্টে চেঞ্জ হয়ে গেছে এবং আমার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো তার মানে কি বুটস্ট্র্যাপ এখানে এনেবলড অবস্থায় চলে আসছে, ঠিক আছে, বুটস্ট্র্যাপ এখন এনেবলড আছে। সো তার মানে কি বুটস্ট্র্যাপ নিয়েছে। সো এখানে খেয়াল করেন আমি কি ইউজ করছি, min ডট সিএসএস, এখানে যদি সিএসএস মিনটা না ইউজ করে নর্মাল সিএসএসটাও ইউজ করতাম, তাও হতো কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাও হতো কোনো সমস্যা নেই। সো আমরা কেন মিনটা ইউজ করতেছি, মিনটা ইউজ করার কারণ আছে, কারণটা হচ্ছে আপনার এখানে যদি আমি একটু যাই, এখানে bootstrap ডট সিএসএস এটা ওপেন করি, আবার bootstrap ডট min ডট সিএসএস এটা ওপেন করি, ঠিক আছে, দুইটা ফাইলই করলাম, ওপেন করলাম। তো এবার একটু খেয়াল করলে দেখবেন যে এই দুইটা ফাইল আসলে কি, এই দুইটা ফাইল এবার কিভাবে কাজ করতেছে এবং কি করতেছে। তো এটা এসে আমরা একটা কাজ করি, ভিউ র্যাপ অর ড্র্যাগ করে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করেন এখানে এই bootstrap.css আর bootstrap.min.css এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, ঠিক আছে, পার্থক্যটা আসলে কোথায় আসতেছে। তো পার্থক্যটা বেসিক্যালি হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি দেখি, দেখবে এই যে বুটস্ট্র্যাপ যে ফাইলটা আছে এই ফাইলটা দেখেন, এখান থেকে শুরু হচ্ছে bootstrap.css ফাইলটা, এবং এইটা কত লাইনের কোড আপনি যদি একটু দেখাই, 10,000 লাইনের সিএসএস কোড, দেখেন কত লাইন, 10,000 লাইন সিএসএস কোড। তো 10,000 লাইনের সিএসএস কোড কি করা আছে এখানে করা আছে, ঠিক আছে, 10,000 লাইনের সিএসএস আমাদের করে দেওয়া আছে। তার মানে আপনাকে তাহলে বুঝাইলাম যে আপনার কি সিএসএস করাই লাগবে না, বুটস্ট্র্যাপ ইউজ করলে এমনও হয় যে সেই বুটস্ট্র্যাপের জাস্ট ক্লাস ইউজ করে আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, ক্লাসগুলো জানা থাকবে। তার মানে আপনাকে ক্লাসগুলো জানতে হবে, এই যে এখানে এই ক্লাসের কাজ কি, তারপরে হচ্ছে এই ক্লাসের কাজ কি, এই ক্লাসের কাজ কি, অনেক হাজার হাজার ক্লাস আছে, 10,000 লাইনের কোড বুঝতেছেন তো, তাহলে কয় হাজার ক্লাস আছে, ক্লাসগুলো আপনাকে জানতে হবে। বুটস্ট্র্যাপের মেইন ফোকাসই হচ্ছে এটা, আপনি ক্লাস জানবেন, ক্লাস জানলে আপনি বুটস্ট্র্যাপ পারবেন, কারণ কাজ করে দিছে ওরা, অনেক সুন্দর সুন্দর কাজ করে দেয়। আর এইটার সাথে এইটার পার্থক্যটা কি আসলে, এইটার সাথে এটার পার্থক্য হচ্ছে এইটা যেটা একই জিনিস এটাও একই একই ফাইল, দুইটা একই ফাইল, জাস্ট এখানে লাইন বাই লাইন ভাগ করা আছে, দেখেন সুন্দরভাবে লাইন বাই লাইন ভাগ করে দিছে, আর এটা কোনো লাইন বাই লাইন ভাগ করে দেয় না, দেখেন একটা 6 নাম্বার লাইনের মধ্যেই কি আছে, সকল কোড আছে, দেখেন 7 নাম্বার লাইন বিশেষ, তার মানে কোনো স্পেস দেয় নাই, কিছু দেয় নাই, একদম টানা করে গেছে কাজ। এখানে আমরা কি করি নরমালি, কি হয় এভাবে করি, তাই না, যে পি দিয়ে নিয়ে আমরা নামাই দিয়ে আবার আরেকটা লাইনে আরেকটা কোড করি, তাই না, আরেকটা লাইনে আরেকটা কোড করি। আর এখানে কি হচ্ছে, কোনো লাইন বাই লাইন কিছু না, একসাথে দেখেন এই যে রুট শুরু হচ্ছে, এই যে প্রথম থেকে যদি দেখাই, এই যে রুট, এই যে রুট ব্লু, দেখেন জাস্ট এই যে দেখেন একই জিনিস একই জিনিস। আপনাদের ধরেন আপনার লাস্টের দিকে দেখাই, লাস্টের দিকে কি কি কোড আছে, তারপর লাস্টের দিকে যে টি বডি টেবিল ডার্ক এসব আছে, তো আমরা যদি একটু চেক করি আসলে লাস্টে এগুলো আছে কিনা।
তো এই যে দেখেন কি টেবিলটা কি বডি এই যে, ঠিক আছে, তো টি হেডার মানে যা আছে এখানে তাই আছে, বাট একটা লাইনে করা আছে। তো এই কারণে মিনটা ইউজ করা হয়, কারণ আপনার যখন এই এই ফাইলটা যদি আপনি রান দেন, ঠিক আছে, এই ফাইলটা যদি আপনি রান দেন, তখন কি হবে, এই ফাইলটা রান দিলে তখন আপনি যখন এই যে এই সাপোজ H1 এও একটা কাজ হয়, দেখেন H2 H3 এরকম H1 এ অনেক মানে সব কিছুতেই কাজ করা আছে, মানে HTML এর সব এলিমেন্টই বুটস্ট্র্যাপে কাজ করা আছে। তো আপনি যখন আপনি H1 টাকে অথবা আরেকটা কিছু ধরেন 10,000 লাইন নাম্বার করে যে ক্লাসটা আছে, সাপোজ এই ক্লাসটা আপনি কল করলেন, এই ক্লাসটা কল করলে কি হবে, সে তাহলে লাইন বাই লাইন 10,000 লাইন চেক করে এসে তারপরে এই ক্লাসে আসবে। তো এখন হয়তো এই জিনিসটা অনেকটা ইজি আছে, কারণ এখন করেন, বাট যখন ভারী কোনো টেমপ্লেট হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা করলে কি হবে, লাইন বাই লাইন চেক করতে করতে 10,000 লাইন পার করে এই ক্লাসটাকে সে খুলবে, তখন কিন্তু একটু স্লো হয়ে যাবে আপনার প্রসেসটা, ঠিক আছে। এই কারণে যেটা করবেন আপনারা বুস্টার মিন দেবেন, কারণ মিনটা হচ্ছে একটা 6 নাম্বার লাইনেই 10,000 লাইনের কোড করা আছে। তো যখনই আপনি যেই ধরেন আপনি মাঝখান থেকে কোন একটা ক্লাসকে কল করলেন, এই ক্লাসটা কল করলেন, তো এই যে এখানে যে ক্লাসটা আছে যে কোল SM5, তো মাঝখানে ক্লাসটা কল করলেন, তো যখন এইখানে আসবে তখন কি হবে, অনেক লাইন বাই লাইন সার্চ করে ওটা খুঁজবে, বাট এখানে যখন আসবে তখন 6 নাম্বার লাইনে আসলেই তো একসাথে ইনস্ট্যান্টলি 10,000টা ক্লাস পেয়ে যাচ্ছে। তো আপনি যখন যে ক্লাস নেন সাথে সাথে ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করি, মিন যে সিএসএসটা আছে, মিন সিএসএসটা আছে অ্যাক্টিভেট করি, ঠিক আছে, মিন সিএসএস। তো বুঝলাম কেন সিএসএস এবং মিন সিস্টেম পার্থক্যটা কোথায়, একই জিনিস, জাস্ট মিনটা করলে একটু ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। সো এখানে এসে মিন সিএসএসটা, যাই হোক, সো এটা গেল। এবং আপনার এই মুভিটা একদম ইজি বিজি, মানে ওটাতে কোড করতে গেলে তখন ঝামেলা হবে না? কোনটা আপনি এটা যদি হাত দিবেন কেন, এটা তো ওদের ফাইল, ওরা করে দিছে, ঠিক আছে, আপনি আপনি তো হাত দিবেন না এই এই কোডে, এটা তো ওদের ফাইল। আপনি আপনার সিএসএস আপনার আরেকটা ফাইল নিয়ে করবেন, ওই যে যেমন আমি আরেকটা সিএসএস নিলাম না, ওই যে এখানে style.css, ওখানে আপনি আরেকটা ফাইল নিয়ে আরেকটা সিএসএস আচ্ছা করবেন। এই ফাইলগুলোতে হাত কখনোই দিবে না কেউ, কখনো এই জি দুইটা ম্যাম। ফাইলে হাত দিবে না, কারণ এই দুইটা ওদের ফাইল করা আছে, তো ওদের মতো করে করে দিছে। তো হ্যাঁ, খেয়াল রাখবেন যে এই দুইটা ফাইল যাতে আপনারা হাতে নেন, সেটা করে দিছে, ওটা এইভাবে থাকবে। আপনি আপনার সিএসএস আপনার যে একটা আলাদা স্টাইল ফাইল নেবেন, স্টাইল ফাইল নিয়ে আলাদা সিএসএস আলাদাভাবে লিংক করবেন, এভাবে যেভাবে লিংক করেন জাস্ট লিংক করে দিবেন সিএসএস, ঠিক আছে, ওইটার ভিতরে আপনি আপনার কাজ করবেন, ঠিক আছে। তো ওইটা বুস্ট্র্যাপ আলাদা, ওইটা আলাদা। সো ওকে, সো এখন অলরেডি আমরা বুঝে ফেলছি যে বুস্ট্র্যাপ আসছে আমাদের এখানে, এই যে আবার একটা আছে জেএস। সো জেএস এখন আমাদের লাগবে না, সো জেএস টা আপনি চাইলে ইনপুট করতে পারেন, নাও করলে করতে পারেন। সো এই যে বুস্ট্র্যাপ সেম, বুস্ট্র্যাপের যে জেএস, এখানে জেএস এর ভিতরে কিছু আছে, জেএস টা হচ্ছে ইনক্লুড এখন করা লাগবে, আর যদি লাগে তাহলে আমরা আবার জেএস টা ইনক্লুড করে দেব। ওকে, সো এটা হচ্ছে বুস্ট্র্যাপের কনফিগারেশন, মানে বুস্ট্র্যাপ হচ্ছে এইভাবে সেটআপ করা লাগবে। পরে বুস্ট্র্যাপটা সেটআপ করলাম, তো বুস্ট্র্যাপ সেটআপ করে এরপর হচ্ছে যেটা আপনাকে যেটা করতে হবে যেটা হচ্ছে এখানে আসতে হবে। বুস্ট্র্যাপ শিখতে হইলে আপনার বুস্ট্র্যাপ ওয়েবসাইটের উপর আর কেউ আপনাকে শিখাতে পারবে না, ঠিক আছে। বুস্ট্র্যাপ শেখার একটাই আপনার বুস্ট্র্যাপ ওয়েবসাইট, ঠিক আছে। সো বুস্ট্র্যাপ ওয়েবসাইটের মাধ্যমে কি হবে, আপনার শিখতে হবে। সো এই ওয়েবসাইটের উপরে আর বুস্ট্র্যাপ আপনার কোনো কেউ শিখাতে পারবে না, সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো যেটা বলতেছি যে তাহলে এইখানে প্রথম থেকে আসেন, প্রথমে কি কি আছে, ইন্ট্রোডাকশন, আমরা অলরেডি ইন্ট্রোডাকশন দেখছি, তাই না, ইন্ট্রোডাকশন দেখছি এবং ইন্ট্রোডাকশনে কি কি কাজ আছে না আছে কি বলছে, তো আমাদের দেখা আছে। তো এই যে কিভাবে শুরু করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, আমাদের আছে। তো ডাউনলোড কন্টেন্টসে আসি, কন্টেন্টস কি কি আছে, কন্টেন্টস মানে হচ্ছে আপনার ভিতরে কি কি আছে ফাইল ফোল্ডারের ভিতরে। আমরা অলরেডি দেখছি যে সিএসএস এই কয়টা ফাইল আছে, জেএস এই কয়টা ফাইল আছে, এবং এখানে তো এবং ব্রাউজারস এন্ড ডিভাইসেস, এইখানে জাস্ট কনফিগারেশন কিছু কথাবার্তা, এগুলো একটু পড়েন, পড়ে মনে করেন যদি মনে করেন যে করলে একটু শেখা যাবে, তো এগুলো একটু পড়ে। আমাদের শিক্ষাটা শুরু হবে বেসিক্যালি হচ্ছে এই লেআউটের মাধ্যমে। তো আমরা একটু দেখে আসি এখানে কি কি আছে, এখানে কিছু জাভাস্ক্রিপ্টে কি কি কাজ করা আছে, থিমিং, তারপরে এখানে কি কি করছে, ইন্ট্রোডাকশন, বুস্টার 3, দেখো এগুলো লাগবে না, আমাদের শুরু করতে হবে লেআউটের মাধ্যমে। তো যদি লেআউটে আসি, লেআউটে হচ্ছে কি ওভারভিউ। তো এখানে ওভারভিউ এখান থেকে আসলে শুরু হবে, গ্রিড এবং আরো কিছু আছে, দেখেন কন্টেন্টে যদি যাই,
ঠিক আছে, তাহলে কন্টেন্টের আবার কতগুলো ফিচার চলে আসতেছে। আবার যদি কম্পোনেন্টসে যাই, দেখেন কম্পোনেন্টস আবার কতগুলো আছে। তো তার মানে কি অনেক কিছু শিখার আছে, ঠিক আছে, শিখার অভাব নেই এখানে। সো এটাই আর কি, আস্তে আস্তে আমাদের বুটস্ট্র্যাপটা বুঝে ফেলতে হবে। সো বুটস্ট্র্যাপটা যদি আপনি ফুললি আপনি বুঝতে পারেন, ক্লাসগুলো যদি মাথায় চলে আসে, বুটস্ট্র্যাপের মেইন কাজই হচ্ছে আপনার ক্লাসগুলো জানা এবং ক্লাসগুলো কিভাবে কাজ করে এটা বোঝা। যদি এটা বুঝেন, ক্লাসগুলো যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে আর আপনাকে ডিজাইনে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো যাই হোক, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনাদের জি স্যার। পার্টিসিপেন্ট আরো কয়েকজন ছিল না? জি স্যার, কয়েকজন ছিল, মানে মোটামুটি সবাই ছিল, তারপরে আবার বের হয়ে গেছে, মানে নেটের কারণে বের হয়ে যায়, আবার জয়েন করে, এরকমই করতে হচ্ছে আর কি। স্যার 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 পড়তেছি। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি, আমরা যা যা করতেছিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমরা যেটা করতেছিলাম যে এখানে বুটস্ট্র্যাপের যে ওভারভিউ আছে, মানে বুটস্ট্র্যাপের যে লেআউট এবং যা যা শিখা থেকে। আচ্ছা, সো বুটস্ট্র্যাপে যেটা হচ্ছে মেইন ইস্যু, সেটা হচ্ছে যে আপনার এই যে ক্লাসগুলো, আপনাকে কি বললাম যে ক্লাসগুলো হচ্ছে আপনাকে জানতে হবে, ঠিক আছে। ক্লাসগুলো জেনে তারপরে হচ্ছে আপনাকে সবগুলো কাজ করতে হবে। সো এই যে এখানে যে বললাম ক্লাসগুলো কোথায়, আবার যদি বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা ওপেন করি, ঠিক আছে। সো এখানে হচ্ছে সকল ক্লাসগুলো আছে, এটা দেখতে বুঝবেন না আপনাদের হচ্ছে এখানে bootstrap.css, এখানে এসে এই যে দেখেন 10,000 লাইনের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো হচ্ছে এখানে দিতে হবে। তো যাই হোক, এই যে এত এত ক্লাস আছে, তো এগুলো আসলে কিভাবে শিখবেন, তাই না? স্যার বলতেছে স্যার এতগুলো ক্লাস আমি কিভাবে এগুলো মাথায় আসবে। এটা জাস্ট প্র্যাকটিস করতে হবে। বুটস্ট্র্যাপ পুরো জিনিসটাই হচ্ছে আপনাকে রেগুলার প্র্যাকটিস করা। বুটস্ট্র্যাপটা কাজ করে, এই দেখেন মিডিয়া, ঠিক আছে, মিডিয়ার কাজও করা আছে, তার মানে কি আপনি কিন্তু রেসপন্সিভের কাজগুলো করা আছে বুটস্ট্র্যাপের ভিতরে, ঠিক আছে। রেসপন্সিভের অনেক কাজ করা আছে। সো আপনার বুটস্ট্র্যাপে রেসপন্সিভের টেনশনটা নাই, ঠিক আছে। যেমন আমাদের যেমন আলাদাভাবে রেসপন্সিভের অনেকগুলো কাজ করতে হয়, সেভাবে করে আপনারা কিন্তু বুটস্ট্র্যাপে ক্লাস করতে হবে। স্যার কি জানি বলতেছিলেন স্যার? বেড়ে গেছে, যাই হোক। ওকে, সো এই যে ক্লাসগুলা এবং এগুলা হচ্ছে জাস্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার আমাদের যে বিল্ট ইন জিনিস আছে, যেমন এইচ ওয়ান ট্যাগে যে জিনিসগুলো করা আছে, পি ট্যাগে এগুলো করা আছে, তার মানে আপনার প্রতিটা ট্যাগও এখানে চেঞ্জ করা হচ্ছে। প্রতিটা যত যত ট্যাগ আছে, যে ওএল ইউএল, তাই না, আমরা চিনি কি এগুলো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, স্ট্রং, সাব সাব, সব কিছু অ্যাঙ্কর ট্যাগ, সব কিছুতে কি করা আছে, এলিমেন্টটা চেঞ্জ করা আছে। তার মানে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করলে পরে কি হবে, আপনার ফুল ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমরা এইচ ওয়ান দিছি, এইচ ওয়ান দিয়েই তো বুঝলাম যে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বুটস্ট্র্যাপ শিখতে হলে আপনাকে ওদের ওয়েবসাইট থেকে শিখতে হবে, আর আমি যা যা দেখাচ্ছি এই কটা জিনিস মোটামুটি একটু জানতে পারলে মোটামুটি আর কোনো কিছু দরকার হবে না। So Bootstrap এ সবার প্রথমে বলতেছে components are tools for laying a bootstrap project including wrapping containers powerful grid system, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে যখন আপনি কাজ করবেন, আমরা যেমন গত ক্লাসে যে ওয়েবসাইটটা বানাইছিলাম, গতকালের যে ওয়েবসাইটটা ছিল 87 এর, এখানে আমরা একটা কাজ করছিলাম। এখানে যখন আমরা HTML ফাইলটা ওপেন করছিলাম, ঠিক আছে,
আর কি আছে গেছে গেছে দেখেন আমি কিন্তু আপনাদের প্রোটেক্ট করলাম জাস্ট ওনারে বইলা যে সবাই ছিল জাস্ট ইয়া করে বের হয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনাদের যদি স্টুডেন্ট বাকিরা যদি না আসে তাহলে কিন্তু আমি আর তাদের সেট করতে পারবো। ঠিক আছে, আজকে কিন্তু আমি জাস্ট কি বললাম যে সবাই ছিল জাস্ট নিটের কারণে বের হয়ে গেছে। তো এভাবে করে বাকিদের কিন্তু নাহলে আমি বাদ দিতে বাধ্য হব যদি বাকিরা যদি আর ক্লাস না করে। তো যারা যারা ক্লাস করতেছেন একটু বলে দিন মোস্তাফিজ যে এভাবে কিন্তু আর হয়তো এক দুই কয়টা ক্লাস হচ্ছে 8 নাম্বার মেবি 10টা ক্লাসের মধ্যেই সব শর্ট আউট হয়ে যাবে লিস্ট। ঠিক আছে, সো জি ভাই ঠিক আছে, একটা পোস্ট করে দিব আমি আজকে। হ্যাঁ যাই হোক, সো দেখেন আমরা কি করছিলাম যে এখানে কন্টেইনার, তাই না, কন্টেইনার একটা ক্লাস নিয়েছিলাম। কন্টেইনার ক্লাসে এখানে কি করছিলাম, কন্টেইনার ক্লাসে আমরা একটা কাজ করছিলাম যে এখানে সিএসএস এর ভিতরে এসে যে কন্টেইনারে 100% একটা ওয়াইড দিয়ে দিয়েছিলাম, তাই না, কোথায় জানি ছিল কন্টেইনার ক্লাসটা। সো ওদের এখানে ওই কন্টেইনার ক্লাসের নামটা আসলে কোথায় পেয়েছি, বুটস্ট্র্যাপের ভিতর থেকে পেয়েছি। তো বুটস্ট্র্যাপের ভিতরে কন্টেইনার নামের একটা ক্লাস আছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এটা কি করে ফুল বডিকে র‍্যাপ করে রাখে। আমরা যেমন কন্টেইনার দিয়ে ফুল বডিকে র‍্যাপ করছি, এই কন্টেইনারটা দিয়ে এই দেখেন ফুল কন্টেইনারটা একদম বডির ফুল যত কোড ছিল সবগুলা কি হয়েছে এই বডি এই শেষ পর্যন্ত কন্টেইনার ক্লাসটা ছিল। সেই কন্টেইনার ক্লাসটা আসলে এই ফুল বডিকে র‍্যাপ করে। সো বুটস্ট্র্যাপের যে কন্টেইনার ক্লাসটা আছে, বুটস্ট্র্যাপ এখানে বলতেছে the containers is the most basic layout element in Bootstrap are required using when a default grid system মানে Bootstrap একটা ডিফল্ট একটা গ্রিড সিস্টেম আছে। ওই যে আমরা যে 12টা লেয়ারে ভাগ করছিলাম আমাদের যে কলগুলা দিয়ে, এইগুলো আসলে পাইছি কোথা থেকে, আর বুটস্ট্র্যাপও কিন্তু ওই 12টা গ্রিড সিস্টেম ফলো করে এবং 12টা গ্রিড সিস্টেম ফলো করে কাজ করে। আমরা আস্তে আস্তে আসবো। তো এই গ্রিড সিস্টেম ইউজ করতে হলে আপনাকে বলতে যে কন্টেইনার এটা রিকোয়ার্ড ওয়ান ইউজ ডিফল্ট গ্রিড, মানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করতে হলে আপনাকে কন্টেইনার ক্লাসটা ইউজ করতে হবে। ঠিক আছে, থ্রি ডিফারেন্ট কন্টেইনার্স, 3 রকম কন্টেইনার আছে। আর এই যে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড 100% হোয়াইট এবং হচ্ছে, সো যাই হোক, তো কন্টেইনার আমরা হচ্ছে ইউজ করব। তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বুটস্ট্র্যাপের অনেক লেটেস্ট ভার্সন, তো এগুলো অনেক চেঞ্জ হয়েছে, এগুলো আগে ছিল না। কন্টেইনার এসএম, তারপর কন্টেইনার এমডিএলজি, ঠিক আছে। তো এগুলো অনেক চেঞ্জ আসছে, এগুলো মনে হয় আগে ছিল না, কখনো দেখিনি। সো যাই হোক, সো কন্টেইনার এখানে এসে সাপোজ এখানে, তাই না, তো এখানে যদি আমি কন্টেইনার নিই, কোনো কিছু চেঞ্জ হইলে সমস্যা নেই, ঠিক আছে, মানে আপনার ধরেন কোনো কিছু আপডেট হয়েছে, আপনি বুঝতেছেন না, এসে পড়বেন, ডকুমেন্টেশন পড়ে তারপর দেখবেন। সো এটাকে আমি কি করতেছি, একটা ক্লাস কন্টেইনারের ভিতরে রেখে দিচ্ছি, কন্টেইনার, ঠিক আছে, ক্লাস কন্টেইনার। সো ক্লাস কন্টেইনার ভিতরে h1 হ্যালো ওয়ার্ল্ডটা, সো তাহলে যদি একটু চেক করি, দেখেন জিনিসটা কি হয়েছে, এই পাশে চলে আসছে, তার মানে এই পাশ থেকে এই পাশে চলে আসছে, তার মানে কি এই পাশে একটা কি আছে, অবশ্যই কোনো একটা কিছু আছে, মার্জিন আছে অথবা কিছু একটা আছে। তো এখানে কি বলতেছিল, এখানে যে বলতেছিল যে ম্যাক্সিমাম ওয়াইড এট ইচ রেসপন্সিভ ব্রেক পয়েন্ট হুইচ সেটস এ ম্যাক্সিমাম ওয়াইড, মানে আপনার এই জিনিসটা হচ্ছে যেটা করা হয়েছে যে আপনার এটার ভিতরে একটা ম্যাক্সিমাম ওয়াইড দেওয়া হয়েছে, মানে ফুল বডির একটা ম্যাক্সিমাম ওয়াইড দেওয়া হয়েছে। তার মানে এই কন্টেইনারটা যে এমন যে এরকমই না যে এখান থেকে শুরু হচ্ছে, এখানেও কিন্তু এটা এরকম আছে। যদি লেখাটা অনেকগুলো লেখা হয়ে যায়, সাপোজ এখানে যদি আমি অনেকগুলো লেখা লিখি তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। এখানে এসে কপি, ঠিক আছে, অনেকগুলো লেখা দিয়ে দিচ্ছি, তাহলে কি কয়েকটা লাইন চলে আসবে। তো একটু যদি একটু খেয়াল করি, দেখেন কি হয়েছে, এখানেও আছে আবার এখানেও আছে না, তো তার মানে কি এখানেও আছে এখানেও আছে। সো এই জিনিসটা কি হচ্ছে, এটা কিন্তু কন্টেইনারে আপনাকে একটা ম্যাক্সিমাম ওয়াইড সেট করে দেওয়া হয়েছে। এই ম্যাক্সিমাম ওয়াইডটা কত, আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে বুঝতে পারবো, তাহলে আমার ক্লাসের ভিতরে ঢোকা লাগবে না। তো এখানে এসে ইন্সপেক্ট করলে দেখবেন যে কন্টেইনার ম্যাক্সিমাম ওয়াইড কত দেওয়া আছে, 1140 পিক্সেলের মতো ম্যাক্সিমাম ওয়াইডটা কি ফিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কন্টেইনারে। সো এটা হচ্ছে ওকে। সো যাই হোক, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি করতে হবে আপনাকে, ফুললি এটা সেট করে রাখতে হবে, ম্যাক্সিমাম ওয়াইডটা সেট করতে হবে। ওকে, তো ম্যাক্সিমাম ওয়াইডটা সেট করা আছে কন্টেইনারের ভিতরে। তো এটা যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন। এটা কখন ইউজ করব, এটা ইউজ করব হচ্ছে ধরেন আপনার কোনো একটা এলিমেন্টে এলিমেন্ট গুলো আছে, যেমন হচ্ছে আপনাদের যদি একটু রিয়েল লাইফই দেখাই,
যেমন বুস্টার যেসব ইউজ হয়েছে, এলইডিপির ওয়েবসাইটে কিন্তু বুস্টার ইউজ হয়েছে, বাট এলইডিপি ওয়েবসাইটে বুস্টার ইউজ হইলেও আমরা কিন্তু আমাদের মতো করে নিয়েছি। বাট এলইডি বুস্টার ইউজ হচ্ছে কিভাবে বুঝবেন, যেমন এলইডিপির ওয়েবসাইটে যদি আপনাদের দেখাই, এই যে এই পাশে যে গ্যাপগুলো আসতেছে, দেখবেন যে এটা কিন্তু বুস্ট্র্যাপের যে গ্যাপটা আছে এই গ্যাপের সাথে খুবই সিমিলার, দেখবেন, ঠিক আছে, এই গ্যাপটার সাথে খুবই সিমিলার। তার মানে আপনি যে বুঝতেছেন যে এই গ্যাপটা আসলে আসতেছে কোথেকে, ওরা তাহলে কি হয়েছে এই সেকশনটাতে অনলি কন্টেইনার ইউজ করছে। সো এই সেকশনে অনলি ইউজ করার ফলে কি হয়েছে, এই সেকশনে এই গ্যাপগুলো চলে যায়। আমরা তো ম্যানুয়ালি সিএসএস দিয়ে করছি, সো বুঝতেছি যে আসলে ওদেরটা এত সুন্দর ডিজাইন হয়েছে কিভাবে, জাস্ট বুস্ট্র্যাপ ইউজ করার ফলে ওদের এত সুন্দর মাপগুলো হয়েছে। বাট আমরা চেষ্টা করছি কি সিএসএস দিয়ে এত সুন্দর করার, যতটুকু আমাদের চোখের আন্দাজে পসিবল। তো যাই হোক, এই যে বুস্ট্র্যাপ ইউজ করছে, তো এই দেখেন কন্টেইনারে অনেকটা সেম একদম মাপটা, তাই না? সো এখানে ওরা কিন্তু বুস্ট্র্যাপ ইউজ করছে। সো যাই হোক, এই যে কন্টেইনারটা খুব ইম্পর্টেন্ট, কন্টেইনার। অথবা যদি আপনি বলেন যে না আমি কন্টেইনার ইউজ করবো না, আমি ফুল ওয়াইডি ইউজ করবো, সেই ক্ষেত্রে আপনি কন্টেইনার ফ্লুইড ইউজ করবেন। কন্টেইনার ফ্লুইড 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 তো কন্টেইনার ফ্লুইডটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ফুল স্ক্রিনের 100% ওয়াইডি নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 100% ওয়াইড কন্টেইনার ফ্লুইডটা কি করা আছে, এই যে ওয়াইড কত 100%, ঠিক আছে? হালকা একটু প্যাডিং দেওয়া আছে, হালকা প্যাডিং রাইট এ এবং লেফটে একটু প্যাডিং দেওয়া আছে, আর ওয়াইড হচ্ছে কি ফুল 100%। সেটা হচ্ছে কন্টেইনারের দুইটা ইস্যু। আর কন্টেইনারে ফ্লুইড এবার নতুন একটা কন্টেইনার আসছে, সেটা আমি আগে দেখিনি। সো নিউ ইনপুট দেয়ার অ্যালাউড স্পেসিফিক ক্লাস রাইট ব্রেক পয়েন্ট। সো তার মানে এখানে কতগুলো কন্টেইনার দেওয়া হয়েছে। সো এখানে কিছু কিছু কন্টেইনার এসএম এমডি এলজি এক্সেল দেওয়া আছে। সো এটা কিসের জন্য? তো এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ক্রিনের সাইজের জন্য। বুটস্ট্র্যাপে একটা খুব সুন্দর একটা স্ক্রিন সিস্টেম আছে, বুটস্ট্র্যাপে খুব সুন্দর একটা রেসপন্সিভ সিস্টেম আছে। এক্সেল, এলজি, এমডি এবং এসএম, দেখেন খেয়াল করুন, এক্সেল, এলজি, এমডি এবং এসএম। এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ ডিভাইস কোনগুলা? এক্সট্রা লার্জ ডিভাইস হচ্ছে যেগুলো হচ্ছে 1200 পিক্সেল দেখেন উপরে, দেখেন কন্টেইনার এক্সেল। কন্টেইনার ফ্লুইড হচ্ছে একদম 100% সাপোর্ট করতেছে। তো এক্সেলে একটু খেয়াল করে দেখেন, এক্সেলের ডিভাইসগুলো কোনগুলা? এক্সেলের ডিভাইসগুলো হচ্ছে 1200 পিক্সেলের উপরে। যেমন আমার যে স্ক্রিনটা, এটা 1200 পিক্সেলের উপরে, আপনাদের সবার স্ক্রিন 1200 পিক্সেলের উপরে আছে, ঠিক আছে? মোটামুটি ওই যে আবার কার জানি নোটবুক ছিল, ওর না ওনারটা আবার কিন্তু এক্সেল না, তাই না? ওনারটা আবার কিন্তু এক্সেল না। সো যাদের হচ্ছে মনিটর, বড় মনিটর, ল্যাপটপ অথবা ডেস্কটপ, তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনের সাইজ কত, আমরা যদি এখানে টেনে দেখি, আমার স্ক্রিনের সাইজ হচ্ছে 1300 সামথিং, 1380 বাই 1300। তো যাই হোক, সো 1300। ভাই আপনার ভিডিও অনেক পরে আসতেছে, জি ভাই, আপনার কথা একটু নেটওয়ার্ক কথা এবং ভিডিওটা পরে আসতেছে। ভয়েসটা ভেঙে আসতেছে। আচ্ছা, একটু নেটওয়ার্কে কি হলো। আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে এসে তাহলে আমরা আবার স্টার্ট করি, তাহলে নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শুনতে পাচ্ছি? জি জি ভাইয়া। ভাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা 15 মিনিটের ব্রেক, ব্রেকের পরে তাহলে আমরা শুরু করতেছি। ওকে ওকে ভাইয়া। তো সকালবেলা ক্লাস থাকবে, ইয়ে থাকবে, ওরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা যতদূর আমার মনে আমরা হয় 25 জন আছি। ভার্সিটি যতদূর মনে হয় যে সেপ্টেম্বর আগে খুলবে, ঠিক আছে? কারণ ওইভাবে প্রধানমন্ত্রী তো ওইভাবে জি ভাইয়া, নির্দেশ তাই দিয়েছে। মনে হয়। হ্যাঁ, সেপ্টেম্বর আগে খুলবে না। সো আমাদের তো টেনশন মুক্ত আছে, আমাদের তো জুলাই মাসেই শেষ হয়ে গেছে, জুলাই আগস্টের মধ্যে শেষ হয়ে গেছে। আর ওইভাবেই প্ল্যান করছে আর কি, আর ভাইয়া আমার প্রজেক্টগুলা এভাবেই প্ল্যান করা হয়েছে। হ্যালো ভাইয়া, হুম। ভাইয়া এই যেমন এই প্রজেক্টটা অনলাইনে করার কি প্ল্যান ছিল আগে থেকে, নাকি না করোনা ভাইরাসের জন্যই তো করোনা অনলাইনে ভাইরাসের প্ল্যান জন্য, ছিল, হ্যাঁ প্ল্যান করছে? হ্যাঁ তাহলে তো ওরা ওই ভার্সিটি যারা আছে, যারা আমরা ভার্সিটিতে পড়ি, হ্যাঁ। তারা নিশ্চয়ই আলাদা একটা টাইম দিনাজপুরের জন্য ফিক্সড করে নিত না, না বিকালের দিকে হোক। বুঝতে পারছি। না আপনাদের এই কোর্স তো সারাদিন চলে, আপনার বিকালের দিকে আপনার আবার আরেকটা ব্যাচ আছে, তাই না? তো এরকম অনেক। জি, ওভাবেই তো প্ল্যান করতো, তাহলে তো একটা প্রশ্নে আসে না তো। আচ্ছা যাই হোক, এটা সম্ভবত এখনো ওই সিচুয়েশনটা আসে নাই, যেহেতু ভার্সিটি প্রধানমন্ত্রী নিজেই বলে দিছে যে এখনো
ওইটা খোলার কোনো কথাবার্তা বা এরকম কিছু নাই। সো এখনো হচ্ছে কি যাই হোক, যেটা বলতেছিলাম যে ভার্সিটি খোলার এখনো কোনো চান্স নাই। সো আপাতত এই টেনশন করার দরকার নেই। আচ্ছা যাই হোক, সো এবার যেটা আমরা কাজ করেছিলাম সেটা একটা করে ফেলি। ভাই হুম, আমার কয়েকটা ফ্রেন্ড রেজিস্ট্রেশন করছে, ওদের ব্যাচ কবে থেকে শুরু হবে? ভাইবা দেওয়া হয়ে গেছে। ওদের ব্যাচ কবে থেকে শুরু, এইটা তো আমি বলতে পারবো না। এটা হচ্ছে ওই যে রাশেদ ভাই আসলে ওনার সাথে কথা বলে নিই। রাশেদ ভাইয়ের ঠিক আছে। সাথে, হ্যাঁ। আর ওনা যদি রেজিস্ট্রেশন ভাইবাও হয়ে যায় তাহলে আপনারা কিন্তু চাইলে এই ব্যাচে এখনো 4টা সিট ফাঁকা আছে, ঠিক আছে? তো এই ব্যাচে দিতে পারেন। এই ব্যাচে যদি কারো যদি মনে হয় যে পারবে, কন্টিনিউ করতে পারবে, হ্যাঁ কন্টিনিউ করতে পারবে না, অনেক তো হয়ে হ্যাঁ গেছে। অনেকগুলো হয়ে গেছে, এটাই তো সমস্যা হয়ে গেছে। তো এই ভেজালটা এখন কি হবে, ভেজাল লেগে গেল। 8টা ক্লাস আজকে। সো যারা এখন জয়েন করবে তাদের অবশ্যই আগে ভালোভাবে এইচটিএমএল সিএসএসটা জানতে হবে, জানলে পরে তারা জয়েন করতে পারবে। আচ্ছা যাই হোক, দেখি কি হয়। বা ভিডিও তো এতগুলো ক্লাসে, এক একটা ভিডিও 3 ঘন্টা মিনিমাম আছে। সো 3 ঘন্টা ভিডিও দেখাও তো টাফ, একটু ভেজাল আছে। আচ্ছা, সো এখানে আমরা যদি একটু হিসাব করি যে কি হচ্ছে, এখানে কন্টেইনার ফ্লুইড নিয়েছিলাম তাই না? এই যে এখানে আমরা কি বলতেছিলাম যে বুটস্ট্র্যাপে সিস্টেমটা হচ্ছে কি, কন্টেইনার নিলে আপনার ফুল 1100 সামথিং একটা পিক্সেল আছে, বা পিক্সেল ওয়াইজ আপনার ডিজাইনটা দাঁড়ায় তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত। এবং বললাম কি এলএডিপি ওয়েবসাইটেও এই বুটস্ট্র্যাপের কন্টেইনার ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, ঠিক আছে? এই দেখেন, দেখছেন? দেখেন সবগুলা কিন্তু প্রায় সিমিলার লেভেলের গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপগুলো কিন্তু এমনি এমনি আসে না, এই বুটস্ট্র্যাপে কন্টেইনার ইউজ করা হয়েছে দেখেই এই গ্যাপগুলো আসছে, ঠিক আছে? সো কন্টেইনার আছে। তারপর কন্টেইনার ফ্লুইড হচ্ছে, আপনি যদি বলেন যে আপনার এটা কন্টেইনার ফ্লুইড হবে, মানে আপনি বলতেছেন যে আপনার এই জিনিসটা কন্টেইনার ফ্লুইডের মধ্যে রাখবেন, তাহলে আপনার যেটা হবে গ্যাপটা পূরণ হয়ে যাবে, আপনার এত বড় স্পেসটা থাকবে না, ফুল একদম গ্যাপ চলে আসছে। আর একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপে যেটা আমি আপনাদের বলতেছিলাম যে বুটস্ট্র্যাপে খুব সুন্দর রেসপন্সিভ একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এক্সেল, এলজি, এমডি এবং এসএন। সো এক্সেল হচ্ছে এক্সট্রালাইজ ডিভাইস, 1200 পিক্সেলের উপরে যেসব ডিভাইস সেগুলোকে বলে এক্সেল। যেমন আমাদের এই স্ক্রিনটা, আমার স্ক্রিনটা কিন্তু 1200 এর উপরে, আপনাদের মোটামুটি সবার ডেস্কটপের অথবা ল্যাপটপের স্ক্রিন দিয়ে, কিন্তু নোটবুকের ক্ষেত্রে কিন্তু সেটা এলজি হয়ে যাবে। কারণ নোটবুকে 992 পিক্সেল থেকে 1200 পিক্সেলের আগ পর্যন্ত হচ্ছে কি লার্জ এলজি ডিভাইসগুলো, মানে এলজি বুটস্ট্র্যাপে এলজি যে ক্লাসটা আছে এটা হচ্ছে 992 থেকে 1200 পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে? তো একটু খেয়াল করলে দেখবেন যে এলজি নামের যে এটা আছে সেটা হচ্ছে 992 থেকে 1200। আবার যে মিডিয়াম এমডি, এমডির ক্ষেত্রে হচ্ছে মিডিয়াম যে ডিভাইসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে, যেমন ট্যাবলেট ডিভাইস কি 768 থেকে 992 এটা এই পর্যন্ত হচ্ছে কি আপনার এমডি ডিভাইস, যেগুলো হচ্ছে মিডিয়াম টাইপের ডিভাইস। আর স্মল ডিভাইস যেগুলো হচ্ছে 576 থেকে হচ্ছে 768, যেগুলো হচ্ছে স্মল ডিভাইস। আর শুধু কন্টেইনার যেটা মানে একদম বেসিকটা যেটা, সেটা হচ্ছে একদম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, মানে হচ্ছে আপনার এটা সকল এক্সট্রা স্মল ডিভাইসও কি সাপোর্ট করবে। সো এক্সট্রা স্মল সেই ডিভাইসগুলো কন্টেইনারে কি আসবে, কন্টেইনারে হচ্ছে আপনার 100% আসবে, আর বাকিগুলা হচ্ছে এই ইউজে হচ্ছে কাজ করবে। তারপর কন্টেইনার এসএমএ এইভাবে কাজ করবে, কন্টেইনার এমডি তে এরকম কাজ করবে। আস্তে আস্তে আমরা কাজ করলে জিনিসটা ক্লিয়ার হবে। তারপর আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, 4টা ডিভাইস আছে, এক্সেল, এলজি, এমডি এবং এসএম, 4টায় রেসপন্সিভের অপশন আছে। একটা হচ্ছে এক্সট্রা লার্জ, তারপর মিডিয়াম এবং স্মল এবং এক্সট্রা স্মল। তো এই কয়টা ডিভাইসের জন্য। তো কন্টেইনারটা হচ্ছে অল ইন ওয়ান, মানে যেটা হচ্ছে কন্টেইনারটা আপনি ইউজ করলে আপনার সকল ডিভাইস অনুযায়ী সাইজ অনুযায়ী কি করবে হচ্ছে নিয়ে নিবে। দেখেন কন্টেইনার যদি আপনি ইউজ করেন তাহলে কন্টেইনারে এক্সট্রা স্মল এটা পুরোটা নিবে, স্মলে এইটুক নিবে, মিডিয়ামে এইটুক নিবে, লার্জ এইটুক নিবে, আবার এক্সট্রা লার্জ এইটুক নিবে। তার মানে কন্টেইনার হচ্ছে সব ক্ষেত্রে ইউজ হবে। তার মানে আপনার এগুলা দরকার নেই, ঠিক আছে? আপনার এগুলা দরকার নেই, আপনি হচ্ছে শুধু কন্টেইনার ইউজ করবেন, তাহলে সকল ডিভাইসে অটোমেটিক রেসপন্সিভ সাপোর্ট হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে কিসের জন্য, আপনি ম্যানুয়ালি রেসপন্সিভ করতে গেলে
এগুলো লাগবে। সো এটা আমার এখন দরকার নেই, আমি আপাতত কন্টেইনারটা ভালো করে বুঝলেই হবে যে কন্টেইনার সকল ডিভাইসে কি হচ্ছে, কাজ করতেছে। সো আমি কিভাবে বুঝবো সকল ডিভাইসে কাজ করতেছে, যেমন এই জিনিসটা আছে আর এখানে আমি ইউজ করছি কি কন্টেইনার। একটু খেয়াল করেন, আমি যদি এখানে একটু যদি কাজ করি, যেমন এটা আছে, তো এখন যদি একটু রেসপন্সিভ করার চেষ্টা করি, যেমন এটা আছে কি, এটা এই দেখেন খেয়াল করেন রেসপন্সিভ। রেসপন্সিভ যখন আমি কত এখানে কি বলা আছে, বলা আছে যদি এক্সেল লার্জের উপরে থাকে তাহলে এই 1140 পিক্সেল হবে, আর যদি লার্জ পিক্সেল মানে 992 নিচে 1200 পিক্সেল নিচে চলে গেলে এই সাইজে চলে আসবে। তো 1200 পিক্সেলের নিচে যদি চলে যাই আমি, একটু খেয়াল করেন 1200 নিচে চলে গেলে দেখবেন যে অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। এই দেখেন, দেখছেন, এই দেখেন কমতে কমতে এই জায়গাটা কি হলো, আবার অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। আমি কিন্তু রেসপন্সিভ কোনো কাজ করছি, কোনো কাজ করিনি, অটোমেটিক চলে আসছে। আবার যখন 992 নিচে নামবে তখন আবার আরেকটু নিচে নেমে যাবে, দেখছেন। তো অটোমেটিক রেসপন্সিভের কাজ কিন্তু হয়ে গেছে, আপনার কিছু করা লাগবে না। এই দেখেন 768, আর যখন এটা নিব তখন এটা আরেকটা। তো দেখেন সবগুলোর জন্য কি হচ্ছে, কাজ করতেছে। তো রেসপন্সিভ আপনার টেনশনটা আপাতত মুক্ত হব আমরা, কারণ এখানে টুস্টেপে অনেক কিছু রেসপন্স, তারপরে আমাদের কিছু জিনিস করা লাগবে নিজের, বাট ম্যাক্সিমাম জিনিস দেখবেন যে রেসপন্সিভ বুস্ট আপ করে দিছে। সো এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার ফ্লুইডও বুঝলাম, আর রেসপন্সিভ কত কততে করা হয়েছে, কোন কোন সাইজে কি কি করা হয়েছে উপরে দেখে আসলাম। সো এটাই। সো যাই হোক, এই কন্টেইনার হিসাবটা কিন্তু বুঝতে হবে, কন্টেইনার যে কিভাবে করা আছে। তারপর গ্রিড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিডটা বুস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম আছে এটা ভালো করে বুঝতে পারলে হচ্ছে আমাদের যে কোলের যে জিনিসটা ছিল ওইটাই আর কি, ওই জিনিসটাই এখানে গ্রিড সিস্টেম চলে আসছে। মানে আমাদের যে কোলের হিসাবটা ছিল, যে কোল এত ছিল 12, তারপরে আরো যে যে হিসাবগুলো করছিলাম, আমি যদি ফাইলগুলো একটু দেখে আসি, ওই যে 7 নম্বরে বা রেসপন্সিভ যেদিন দেখাইছিলাম, তো ওইখানে সাপোজ এই যে মিডিয়া কোয়েরি, এখানে কি কোল ছিল, কোলের হিসাব ছিল কোল 1 2 3 4 5 12। আবার মিডিয়া কোয়েরিতে যখন কাজ করছিলাম তখন আবার কি 500 পিক্সেলের জন্য একটা নিয়েছিলাম, আবার এতর জন্য এতটুকু নিয়েছিলাম, তাই না। সো এক এক ডিভাইসের জন্য এবার নাম দিয়ে দিছিলাম। সো এইখানেও সেম গ্রিড সিস্টেম এবং এক এক ডিভাইসে এক এক নাম আছে, ঠিক আছে। যেমন আমরা যদি একটু দেখি ওয়েবসাইটটা, grid system use the more powerful mobile fast flexible grid to build layouts of all shapes and sizes, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সকল শেপ এবং সাইজের জন্য আমরা হচ্ছে কি এখানে গ্রিড সিস্টেমটা ইউজ করব, এবং পাওয়ারফুল গ্রিড সিস্টেম। সো এটা কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আপনার সেম ওই যে এখানে যদি আপনাদের একটু নিচের দিকে গ্রিড অপশনগুলো দেখাই, কি কি অপশন আছে, কোল এক্সেল, কোল এলজি, কোল এমডি, কোল এসএম। এবং খেয়াল করুন পুরা ডিভাইস, পুরো বুটস্ট্র্যাপ জুড়ে কিছু কিছু জিনিস সিমিলার পাবেন, যাতে আপনার ক্লাসগুলো মনে থাকে। যেমন কোলের সাথে আগে ছিল কি কন্টেইনারের সাথে এক্সেল, কন্টেইনার এলজি, কন্টেইনার এমডি, কন্টেইনার এসএম, এখন কি আসলো কোল এক্সেল, কোল এলজি, কোল এমডি, কোল এসএম। তার মানে এগুলা এই হিসেবে কাজ করে। সো কোল এক্সেল আসলে কিসের জন্য, 1140 পিক্সেল মেইন কন্টেইনার উইথ, এবং তুই কোন কোন ডিভাইসের জন্য কাজ করবে 1200 পিক্সেলের উপরে, যেটা সেম, একদম সেম। এলজি 992 উপরে, মিডিয়াম 668 উপরে, স্মল এটার উপরে, আর এক্সট্রা স্মল হচ্ছে এটার উপরে। তার মানে এটা শুধু কোল। সো তার মানে আমাকে কোল এক্সেল, কোল এক্সেল নিলে যে কাজটা হবে সেটা হচ্ছে ও ফুল ইয়া নিবে। এবং নাম্বার অফ কলাম কয়টা আছে, 12টা। আমাদের যেমন নাম্বার অফ কলাম কয়টা ছিল, 12টা ছিল, তাই না। ওইরকম সেম নাম্বার অফ কলাম এখানেও 12টা, তার মানে এইভাবে 12টা হিসাব করে করা হয়েছে, ঠিক আছে। সো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমরা একটু ইয়ার এক্সাম্পল দেখি গ্রিড সিস্টেমের। তো এখানেও সেম গ্রিড সিস্টেমে আপনার কি করে, আপনার ওই যে ইয়ার মতো কাজ করে, যে পোল যেভাবে আমরা ডিভ দিয়ে যে কাজটা করছি এরকম সেম একই রকম। তো সাপোজ এটা আমি এখন একটু দেখাচ্ছি, ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে এখানে ক্লাস দিচ্ছি, বললাম পোল এক্সেল 12, খেয়াল করে দেখেন পোল কিসের জন্য, এক্সেল 12 নিলাম। এক্সেল মানে কি এক্সট্রা লার্জ ডিভাইস, তার মানে যে এই ডিভাইসগুলো আছে এক্সট্রা লার্জ ডিভাইস, পোল এক্সেল 12। এবং পোল এক্সেল 12 এর জন্য আপনি এখানে একটা দিলেন। সো এখন এসে কি হবে, একটা পোল এক্সেল 12 এর মতো আসবে। সো এখানে এসে যদি আরেকটু খেয়াল করবেন বুটস্ট্র্যাপে কিন্তু রো ক্লাসটা আছে,
এই যে এখানে দেখবেন যে এক্সাম্পল গুলো আছে, রো আছে, রো এর ভিতরে করতে হয়। তার মানে এখানেও সেম আমাদের যতগুলা রো নেবেন, এক একটা রো এর জন্য এক একটা কি নিয়ে নেবেন, ডিভ নেবেন, ডিভের ভিতরে এক একটা রো নিয়ে নেবেন। ঠিক আছে, রো এও এখানে ক্লাস করা আছে, ক্লাস রো। ঠিক আছে, রো এর ভিতরে আপনি কি নেবেন, আমরা যেভাবে আসলে করে আসি কাজগুলো সেম। ঠিক আছে, সো রো নিলাম, রো এর ভিতরে এখানে এসে কি বললাম, কোল এক্সেল 12। ওকে, সো কোল এক্সেল 12। এবার রোতে আমরা যদি এটা যদি রান দেই, তো এখানে কিছু পাবো না, কারণ তো কিছু নাই, তাই না? আমাদের কি নাই এখানে, হচ্ছে কোনো বর্ডার নাই। আমরা যদি স্টাইল দিয়ে বর্ডার দিই, সলিড, ঠিক আছে, বর্ডার দিলাম, ওটা হাইট দিলাম। তো আমরা যদি চেক করি, দেখেন চলে আসছে, তাই না? তো তার মানে কি, এখান থেকে এই পর্যন্ত কেন আসছে, কারণ এখানে কি ইউজ করা হয়েছে, কন্টেইনার। ঠিক আছে, এবং কন্টেইনার ইউজ করার ফলে কি হবে, জিনিসটা কিন্তু অটোমেটিকলি আমরা হচ্ছে রেসপন্সিভের একটা সুযোগ পাবো, দেখতে পাবো। তো কন্টেইনার ইউজ করা হয়েছে। আরেকটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, সেটা ইউজ করতে পারেন। কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড ইউজ করলে কি হবে, ফুল স্ক্রিন জুড়ে আসতেছে, একদম এই পাশ থেকে ওই পাশে। ঠিক আছে, সো কন্টেইনার ফ্লুইড অথবা কন্টেইনার যে কোনো একটা ইউজ করবেন, এবং তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে এসে আমরা কি করতেছি, কোল এক্সেল 12 দিলাম। কোল এক্সেল 12 তাহলে কি করবে, কোল এক্সেল 12 হচ্ছে আপনার ফুল স্ক্রিনের জন্য সাপোর্ট করবে। ঠিক আছে, সো কোল এক্সেল যদি এখন দেই আমি 6, তাহলে আমরা কি জানি 6 মানে কি, অর্ধেক স্ক্রিন নেবে, এতটুকু। ঠিক আছে, আমরা কিন্তু সব এগুলো জানি এখন, কারণ এগুলো আমরা অলরেডি করে আসছি। কোল এক্সেল যদি 3 নেই, কি নেবে, 3 ঘর নেবে। তো একই সিস্টেম, এখানে 12টা ঘর ভাগ করা হয়েছে, 12টা ঘর ভাগ করে আপনাকে এই কোলের গ্রিডের সাইজগুলো নিতে হবে। এখন যদি এখন পরপর দুইটা বসাতে চাই, যেমন 3 আরেকটাতে বসাতে চাচ্ছি 9, তাহলে সেম ডিভ প্লাস, তাহলে কি এটা 3 থাকলে বাকিটা কত থাকে, 9 থাকে। তো সেম কোল এক্সেল 9 স্টাইল বর্ডার, ঠিক আছে, FTX সলিড ব্ল্যাক। দেখেন আমরা কিন্তু কোনো স্টাইল নিচ্ছি না, কোনো ধরনের আমাদের কোল নাই, কোনো ধরনের বক্স সাইজিং বর্ডার বক্স নাই, কোনো ধরনের ফ্লোট লেফট নাই, তারপরও দেখবেন যে এটা পাশাপাশি বসে পড়ছে। ঠিক আছে, কোনো ফ্লোট লেফট আছে, ফ্লোট লেফট নাই, কোনো বক্স সাইজিং বর্ডার বক্স আছে, কোনো কিছু নাই, কোনো কিছু আপনার না। আমরা জাস্ট এখানে হাইট দিছি এবং বর্ডার সিএসএস গুলো অন্য ফাইলে করা যাবে না? কিগুলা, হ্যাঁ হ্যাঁ করা যাবে। CSS সাপোজ আপনি আরেকটা ফাইল আছে, যেমন আমি আরেকটা স্টাইল ফাইল নিয়েছিলাম, তাই না, এই যে 88, এখানে সিএসএস এর ভিতরে রেখে দিছি একটা স্টাইল ডট সিএসএস আমার এটা, তো এটা রেখে দিছিলাম। সো তাহলে কি করব, তাইলে আমরা এখানে এসে লিংক স্টাইল ডট সিএসএস টা অ্যাড করব। স্টাইল তাহলে কি, এখন এটাও আছে সাথে এটাও আছে, দুটো ফাইল আছে। তো এই, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে দুইটা হচ্ছে স্টাইল ফাইল আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের দিয়ে করা, নিজস্ব, আর একটা হচ্ছে আমরা হাতে করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখা গেল দুইটার মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না, যে কোনো একটা কাজ যদি আমরা করি না, কিন্তু ওটা এখন আপনি হচ্ছে ক্লাসের বুটস্ট্র্যাপ নামগুলো, এই জন্যই তো বুটস্ট্র্যাপের ক্লাসের নামগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লাসের নামগুলো মাথায় রাখতে হবে, দেন এখানে আপনার ক্লাসগুলো দিতে হবে। যেমন হচ্ছে এখানে যে ক্লাসের নামগুলো আছে, এগুলো অবশ্যই সবার প্রথমে হচ্ছে কি নিজে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ক্লাসের নাম এটা, এটা দেওয়া ইউজ করা যাবে না। আর যদি আপনি ক্লাস ওভাররাইট করতে চান, সেই ক্ষেত্রে আরো কিছু কাজ আছে। সো ওইটাই আর কি, ক্লাসের নাম মাথায় রাখতে হবে, তাহলে হবে। যেমন হচ্ছে সাপোজ আমি এখানে এই স্টাইলগুলো তাহলে উঠাই দিই, স্টাইলগুলো উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে আমি এখানে আরেকটা ক্লাসের নাম দিচ্ছি, বললাম হচ্ছে এটা হেডার, দুইটার জন্য হেডার ক্লাস। রুটাকে ধরে করলে হবে না? কোনটা, রু এই রো, রো কি করতে হবে, হবে না স্টাইল, মানে সিএসএস টা। হ্যাঁ হ্যাঁ, মানে কোথায় করবেন, বুঝি নাই আপনার কথা, বুঝি নাই, আবার বলেন। বললাম যে সিএসএস ফাইল
ফাইলটা নিলেন না, যেটার মধ্যে আপনি এখন সিএসএস টা করবেন, হুম হুম হুম। সেটা রোকে ধরে করলে হবে না, এখানে ক্লাস না নিয়ে। মানে আপনি বলছেন এখানে ক্লাস দিয়ে এখানে এই দুইটা আলাদা কেন দিলাম? এখন হ্যাঁ সেটাও হ্যাঁ হবে। আপনি যদি বলেন যে আপনি একটা আলাদা ক্লাস না নিবেন না, আপনি একটা ক্লাসের মধ্যে সারতে চান, সেটাও হবে। তাহলে এখানে আপনি এটা না করে সবচেয়ে বেস্ট হয় এখানে একটা ডিভ নিবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে ওই ডিভটা আপনার রো এর সাথে আলাদা করবেন, মানে রো এর সাথে না মিলে এখানে ক্লাস দিয়ে দিবেন। ক্লাস বললাম হেডার, ঠিক আছে? তো এখানে যদি দেন তাহলে কি হবে? এখন আমি যদি সিএসএস টা ওপেন করি, style.css, এখানে এসে যদি আমি হেডারে যদি কি করি, বর্ডার দিই, rtx solid black, ঠিক আছে? তো বর্ডার দিলাম তাই না, 1px solid black এখানে হেডারে দিলাম। বাট তাহলে কি হবে? তাহলে এটা কি হবে হচ্ছে, আচ্ছা আচ্ছা হাইট দিতে হবে, বললাম হাইট 80px। সো এটা যদি দেই তাহলে দেখবেন যে হচ্ছে না, কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে? তো কোনো কিছু আসতেছে না। তো তার মানে কি আপনার এই জিনিসগুলোকে আলাদা আলাদা আপনাকে কাজ করতে হবে। এন্ড যদি রো এর পাশেই দেন আর যেখানেই দেন না কেন, আপনাকে এইটাকে আলাদা আলাদা কি করতে হবে, হাইট এবং বর্ডার দিতেই হবে, নাহলে কিন্তু কোনোভাবেই কি হচ্ছে, পাচ্ছে না। ঠিক আছে? সব বুঝতে পারতেছি জিনিসটা। সো চাইলেও করা যাবে, কিন্তু আসলে এই যদি আলাদা আলাদা করতে স্টাইল করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা কি করতে হবে, স্টাইল দিতে হবে। তো যাই হোক, তো এই যে কারণে আমি আর কি ওইখানে নিয়েছিলাম, এখানে নেইনি। তো যাই হোক, তো এখানে এসে তাহলে হেডারটা দিয়ে দিচ্ছি এবার। হেডার হেডার তো এবার চেক করি, কি রে ভাই, স্টাইল। আচ্ছা হেডার না, এই ক্লাসটার নাম নিয়ে না, এই হেডার ক্লাসের সাথে হচ্ছে অনেক সময় কনফ্লিক্ট হতে পারে। চেক করি কি ব্যাপার, ফাইলটা কি ওপেন হচ্ছে না কি? স্টাইল ডট, আচ্ছা এই জন্য বলি সিএসএস স্ল্যাশ তো বলতেছেন না কেন, স্টাইলটা কোথায় আছে? স্টাইলটা স্টাইল সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, এখানে আছে। তার মানে কি আপনার এখানে সিএসএস টা ফোল্ডারটা দিতে হবে, নাহলে কিন্তু আপনার পাবেন না। তো খেয়াল রাখবেন। চেক করে চলে আসছে। তো ঠিক আছে, তার মানে কি আপনার এইখানে স্টাইল দিতে হবে। এখন যদি বলেন যে এই স্টাইলটা আপনি এখানে দিতেন, এখানে দিয়ে দিতেন, এখানে কেটে দিচ্ছি, তো হবে কি হবে, এখানে ফুল হোয়াইটটা চলে আসবে, ঠিক আছে? ডিভাইড হবে না, ঠিক আছে? এইটা হবে যে ফুল হোয়াইটটা চলে আসতেছে, কারণ ও তো এক একটা ডিভাইড গুলো পাচ্ছে না, ও তো এখানে এই রোটা ধরে ফুল রো যত আছে ওই ফুল রো ধরে সে স্টাইল করে দিবে। বাট আপনি যে ডিভাইড গুলো করতে হলে আপনাকে কিন্তু আপনাকে আলাদা আলাদা স্টাইল দিতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। তো এই জন্য আমি কি করছি, আলাদা আলাদা দুইটা ক্লাস দিয়ে ওই দুইটা ক্লাসে একই রকম স্টাইল দিয়েছি। আচ্ছা এবার খেয়াল করেন, তো আমার কিন্তু নিজের স্টাইলে এই জিনিসটা করার জন্য আমাকে আরো অনেক কিছু করতে হয়েছিল, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফ্লোট লেফট, তাই না? তারপরে হচ্ছে রো টোতে অনেক কাজ করতে হয়েছিল, বাট আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট কোল এক্সেল 3 দিয়ে দিছি এবং কোল এক্সেল 9 দিয়ে দিছি, এবং এখানে কি এই ক্লাসগুলো ইউজ করছি, রো এবং কন্টেইনার, ঠিক আছে? এই ক্লাসগুলো আমার জাস্ট নিজস্ব ক্লাস কোনটা, এইটা। এই ক্লাসে আমি জাস্ট কি করছি, হাইট এবং ওয়াইড দিছি, তো দেখবেন যে অটোমেটিকলি কি বসে পড়তেছে, ঠিক আছে? তো এইভাবে বসে পড়তেছে। আবার সাপোজ এখানে আরেকটা রো নিচ্ছি, ঠিক আছে, ডিভ, আবার সেম যেভাবে আমরা নর্মালি কাজ করি একই রকম কাজের সিস্টেমই, জাস্ট ক্লাসের নামগুলো হচ্ছে জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের এই ক্লাসের নামগুলোতে অ্যাকস্টম করাই দিচ্ছি, যাতে এইগুলো যাতে মনে থাকে হবে। ডিভ ক্লাস, আর বললাম কোল এক্সেল 4, বললাম হচ্ছে বললাম যে কন্টেন্ট হাইট,
এভাবে করে ডি সেম 12টা মিলানোর জন্য যতটুকু দরকার অতটুকু করে বলবো কন্টেন্ট হাইট div as excel 4 content, ঠিক আছে। সো আমরা কি করলাম, কন্টেন্ট হাইট এটা নিয়ে, সো কন্টেন্ট হাইট নিতে হবে আমাদের। তো কন্টেন্ট হাইট ক্লাসটা এখানে এসে কন্টেন্ট হাইট সেম ভাবে এখানে বর্ডার আর একটা হাইট দিয়ে দিতে হবে। বর্ডার আছে এবং হাইটটা সাপোজ এখানে বাড়াই দিলাম 200 পিক্সেল। সো আমরা চেক করি যে বসে পড়ছে, ঠিক আছে। সো আমরা যেভাবে আর কি নরমালি কাজ করি ওই সিস্টেমে ঠিক আছে। সো ওকে, এবার এটা তো বুঝতেছি যে আসলে এটা এমনি হয়ে যাচ্ছে, আবার সাপোজ এখানে আরেকটা রো নিলে হয়ে যাবে, বাট কিন্তু এখানে ভেজাল হচ্ছে যে এটা কিন্তু এখনো রেসপন্সিভ হয়নি। তো আমরা যদি চেক করি রেসপন্সিভের যে হিসাবটা আছে, রেসপন্সিভের এই যে রেসপন্সিভে আমরা কি করি, আমরা নরমালি এখানে 1300 একটু কমাই দিই। সো নরমালি আমরা যদি চেক করি রেসপন্সিভে আমরা কাজ করি নাই, বাট বুটস্ট্র্যাপে কি বলছে যে রেসপন্সিভ অটোমেটিক হবে। বাট এবার যদি চেক করে দেখি তাহলে কিন্তু এই দেখেন কি হচ্ছে, হইছে। আমার মনে হয় না হয়নি, আমার মনে হয় শুধুমাত্র কি হয়েছে 100% হয়েছে। বাট এতটুকু এই ডিভাইসে আসলে কি এটা হওয়ার কথা? এটা হওয়ার কথা কখন? যখন হচ্ছে ছোট ডিভাইসে আসবে, মানে কি এই টাইপের ডিভাইস আছে, মোবাইল ডিভাইসে যখন আসবে তখন হইতে পারে, ঠিক আছে। বাট এটা কিন্তু প্রথমেই হয়ে যাওয়ার কথা না। এই টাইপের ডিভাইস হইতে পারে, বাট এই টাইপের ডিভাইসে যাতে না হয়, তাই না? এই টাইপের ডিভাইসে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন এটাকে একটু চাপাই দিতে পারি, এই যে এটাকে একটু এই পাশে আসতে পারে, এগুলো সাইজ ছোট বড় হতে পারে। সো এই ডিজাইনগুলো আপনাকে কিভাবে করতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস বুঝলাম যে এখানে অটোমেটিক রেসপন্সিভ হচ্ছে যে সিঙ্গেল লেআউট আসতেছে। আমরা যে একটা কাজ করছিলাম এখানে, একটা কাজ করছিলাম যে যখন ছোট একটা ডিভাইস আসবে সিঙ্গেল লেআউটে চলে আসবে, বাট এখানে কিন্তু সিঙ্গেল লেআউটে প্রথমেই চলে আসতেছে, মানে একদম বড় যে 1200 1092 ওই ডিভাইসে চলে আসছে। তো এই সিঙ্গেল লেআউট কিন্তু ওই সময় আসলে হবে না, তাহলে কিন্তু ডিজাইনটা ফ্লট আছে। তো এইখানে এই যে দেখেন দেখেন কতগুলো রেসপন্সিভ পয়েন্ট আছে, দেখেন খেয়াল করলেই বুঝতে পারবেন। যদি কমাই, এটা একটা রেসপন্সিভ পয়েন্ট, আবার যদি একটু কমাই, এটা একটা রেসপন্সিভ পয়েন্ট, খেয়াল করছেন? এটা যদি একটু কমাই, এটা একটা রেসপন্সিভ পয়েন্ট, আবার যদি কমাই, এবার একদম কমে গেছে, মিলে গেছে। তো এই রেসপন্সিভ পয়েন্টগুলো কোথায় আছে? এই যে এখানে বলা আছে, যে এখানে বলা আছে যে 1200 পিক্সেল, দেন 992, দেন মিডিয়াম এই 668 768 576, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে এই কয়টা ওদের রেসপন্সিভ পয়েন্টগুলো আছে, ঠিক আছে। তো এই কয়টা হচ্ছে রেসপন্সিভ কাজ করা লাগে। সো আমরা ইউজ করতেছি কি এক্সেল। তাহলে যখন আপনি লার্জ ডিভাইসের জন্য কাজ করবেন তখন সাথে কি কোল এলজি দিতে হবে, বুঝতেছি। তার মানে কি আপনাকে তাহলে কোল এলজিও দিতে হবে যদি আপনি রেসপন্সিভ ডিভাইসে। আবার যখন মিডিয়ামের জন্য তখন এমডি দিতে হবে। আমরা সেম কাজটা করছিলাম কবে, 5 নম্বর ক্লাসে। এই যে এখানে যখন আমি কোন একটা HTML ফাইল ওপেন করে দেখি, এখানে দেখেন আমরা কিন্তু এখানে শুধু কোল 3 নেইনি, সাথে কিন্তু কোল T12 নিয়েছিলাম, তাই না? আরেকটা ডিভাইসের জন্য যে সাথে আরেকটা নিয়ে নিয়েছিলাম কোল T12, কোল টি, হ্যাঁ কোল এরকম নিয়ে নিয়েছিলাম। তার মানে কি এটা আরেকটা ডিভাইসের সাপোর্টের জন্য নিয়েছিলাম, অন্য ডিভাইসের সাপোর্টের জন্য। সেম কথাটা এখানেও আসতেছে, বাট এখানে ওদের যে ডিভাইসের সাপোর্ট নামগুলো আছে ওই নাম অনুযায়ী। যেমন এখানে কি আছে কোল এলজি, তার মানে এখানে এক্সেল নিছি সাথে কি কোল এলজিও নিতে হবে। সো এখানে এসে বলে দিলেন যে কোল এলজি, এলজিতে এসে এটা হয়ে যাবে হচ্ছে কত, এটা হয়ে যাবে হচ্ছে সেম থাকবে। সাপোজ এলজিতে আপনি সেম রাখলেন, এখানেও আপনি সেম রাখবেন কোল এলজি 4, সরি 9, ঠিক আছে। এলজিতে ডিভাইস মানে কি লার্জ ডিভাইস গুলা, এখানেও আপনি সেম রাখবেন, খুব একটা পার্থক্য হবে না। তো এলজি 4, এলজি 4 কোল এলজি 4,
তো এখানে এসে যদি আমরা একটু চেক করি, এখন যদি এটা একটু রেসপন্সিভনেসটা চেক করি, তো দেখবেন যে এখন এসে সিঙ্গেল লেআউটে আসবে না, একটু কমে গেছে, দেখছেন একটু চেপে যাচ্ছে। সিঙ্গেল লেআউটে কিন্তু প্রথমে কি হয়েছিল, সিঙ্গেল লেআউটে চলে আসতেছিল, বাট এখন কিন্তু সিঙ্গেল লেআউটে আসতেছে না, কারণ আমি এলজির জন্য কাজ করছি। কিন্তু এখন আসলে আমরা সিঙ্গেল লেআউটে চলে আসবে কত, এই ডিভাইসে আসলে। তো এই ডিভাইসে আসলে বলতেছেন যে না সিঙ্গেল লেআউটে আসলে হবে না। তো তাহলে কি করতে হবে, এই ডিভাইসের জন্য আরেকটা কাজ করতে হবে। তাহলে এই ডিভাইসগুলো কোনটা, 900 কত জানি দেখতেছি আমরা, 900 না, এই যে 992 পর, তার মানে কি এই ডিভাইসগুলোর নাম কি, এই যে 768 থেকে 992 পর্যন্ত, মানে কি এখানে 992 পর থেকে 768 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, মানে এমডি, এমডি ডিভাইস, ঠিক আছে। তো এমডি ডিভাইস হচ্ছে আপনাকে এখানে ডিজাইন করতে হবে। তো তাহলে এখানে এসে আবার আপনাকে এমডির জন্য কাজ করতে হবে, তাহলে বলে দিতে হবে এমডি। আপনার কোনো কাজ না, আপনি জাস্ট এই যে সাইজগুলো মাথায় রাখবেন, জাস্ট রেসপন্সিভের জন্য কতটুকু কি হবে। যেমন এখানে আমি বলতেছি এমডি 4, এখানে হবে মিডিয়াম ডিভাইসে এটা 4 হয়ে যাবে, মিডিয়াম ডিভাইসে এটা হয়ে যাবে 8, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে সাপোজ এখানে বলতেছেন যে কোল, একটা বলতেছেন যে এমডি 6, আবার এটাও 6, একটারে 12 করে দিবেন। এটা আপনার যেভাবে ডিজাইন করবেন। আর একটাতে কি করবেন 12, আমি দেখাইছিলাম যে একটা রোকে 2 রোতে ভাগ করা যায় রেসপন্সিবিলিটি 12। তাহলে কি হবে, তাহলে এই ডিভাইসে ঠিক থাকবে, এই ডিভাইসে ঠিক থাকবে, বাট এমডি তে এসে মানে কি মিডিয়াম ডিভাইস গুলোতে এসে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর এখানে এটা 6 6 12 হয়ে যাবে। তাহলে যদি আবার একটু চেক করি, এবার এই দিক থেকে আসি, তাহলে এটা হচ্ছে এক্সেল ডিভাইস, হ্যাঁ 1286। আবার যখন 1200 নিচে নামবে তখন হয়ে যাবে এলজি ডিভাইস, এটা হচ্ছে এলজি। আবার যখন যখন এমডি 992 নিচে আসবে তখন হয়ে যাবে এমডি, ঠিক আছে। আচ্ছা রিলোড দিন নাকি, এখন ঠিক আছে। তো একটু খেয়াল করেন, এটা গেল এটা গেল, দেন এটা, ঠিক আছে। তো এটা কি হলো, এটা হচ্ছে 3 ছিল, এই অবস্থা কি ছিল 3 ছিল, এখন কিন্তু এই অবস্থা এখন কত আছে, 4 আছে, বাট বোঝা যাচ্ছে না। তার মানে কি ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে সেট আপ করছে। আচ্ছা তাহলে আবার একটু দেখি, এখান থেকে যখন আমরা দেখছি এই অবস্থায় আছে, এই অবস্থা থেকে যখন আমরা এটাকে ছোট করতেছি, এটা হচ্ছে এলজি ডিভাইস, আবার যখন এটাকে ছোট করতেছি এখন আছে এমডি ডিভাইস, তাই না। এখন মিডিয়াম ডিভাইস গুলো কিরকম আছে, লেআউট চেঞ্জ হয়ে গেছে, এটাকে 2 ভাগে ভাগ করে দিছি, সিঙ্গেল লেয়ার ছিল, তাই না। এর যখন আমরা চেক করতেছি সিঙ্গেল লেয়ার ছিল 1 2 3, এবার বলতেছি কি ডাবল লেয়ারে চলে আসছে, 2 ভাগে চলে আসছে। আর যখন এই ডিভাইসে আসছে তখন সিঙ্গেল লেয়ারে চলে আসছে। তো এরপরে আর আপনাকে যদি আপনি দিতে চান দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এরপরে বাই ডিফল্ট ভাবে কি কন্টেইনার আপনাকে করে দিচ্ছে। আপনি যদি একটা কন্টেইনার না দেন তাহলে কিন্তু আবার বাই ডিফল্ট হবে না। তো খেয়াল করেন, কন্টেইনার যদি না দেন তাহলে কিন্তু আবার সমস্যা আছে, ঠিক আছে। এই দেখেন এই যে পুরোটা বডি জুড়ে হইতেছে, তো জিনিসটা কিন্তু দেখতে এরকম লাগতেছে। সো যাই হোক, সো কন্টেইনার দিলে পরে কি হবে, জিনিসটা সুন্দর একটা শেপের মধ্যে থাকবে পুরো জিনিসটা। সো এটাকে একটু মাথায় রাখবেন। সো কন্টেইনার কোনটা দিবেন, যেমন মেনু, যেমন যদি আমরা মেনুর কাজ করি, যেমন আমরা যেমন মেনুর কাজ করছিলাম যেখানে, তো মেনুর কাজটা যখন করছি মেনুতে কিন্তু আমরা তাহলে কন্টেইনার ফ্লুইড দিতে হবে, কারণ কন্টেইনার ফ্লুইড আবার ভিতরে কি কন্টেইনার আছে, দেখেন মেনুটা দেখছেন, মেনুটা এই পাশ থেকে এই পাশে যে সাইজটা আছে, এই সাইজটা কিন্তু কন্টেইনার, মেনুটা কন্টেইনার ভিতরে আছে, ঠিক আছে। তো তার মানে সিস্টেমটা ওরা কিভাবে করছে এবার বোঝা যাচ্ছে, যে ওরা কি করছে এক একটা রোতে এক একটা কন্টেইনার আলাদা আলাদা করছে, পরে দেন এক একটা রো এর জন্য আবার উপরে থেকে একটা করে ডিজাইন নিয়ে আসছে। আমি যদি আপনাদের দেখাই জিনিসটা যে কথাটা সত্যি কিনা, যেমন সাপোজ এইটা যে ইন্সপেক্ট করি, ডিজাইন দেখলে বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা কিভাবে করছে। এই যে দেখেন প্রথমে একটা ন্যাব নিছে, ন্যাব বার যা যা নেওয়ার নিছে প্রথমে ক্লাসে, তার মানে প্রথমে একটা ডিপ নিছে যেটা হচ্ছে ন্যাব বার, দেন ন্যাব বারের ভিতরে পরে কি নিছে দেখেন কন্টেইনার, দেখছেন কন্টেইনার, এটা কোন কন্টেইনার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার। দেখেন বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এটা কিন্তু ওদের বুটস্ট্র্যাপ ডট মেইন যেটা আছে ওদের, এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি কন্টেইনার, আবার এর ভিতরে হচ্ছে কি, এর ভিতরে হচ্ছে যা কাজ করা করছে, এখানে লোগো বসাইছে, এখানে এগুলো বসাইছে। তো যাই হোক, তো কন্টেইনারটা বুঝতে পারতেছি, তো কন্টেইনারটা কোথায় দিছে, প্রথমে ন্যাভবারের ভিতরে, তারপর কন্টেইনার ইউজ করছে, তার মানে ভিতরে ভিতরে কন্টেইনার ইউজ করে করে কাজ করছে। তবে এখন অবশ্য বেশিরভাগ ওয়েবসাইটে এইভাবেই এই সিস্টেমই ফলো করে, এখনকার ওয়েবসাইটের ডিজাইনগুলো এটা এরকমই হয়। তো
কন্টেইনার ব্যাপারটা কি যে আমরা হচ্ছে কন্টেইনার সেম ভাবে রো এবং রো নিয়ে দেন হচ্ছে কি কন্টেইনারের ভিতরে যে হেডার কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। সো এরপরে বাকিগুলো আপনি যদি চান দিতে পারেন, আপনি যদি না চান দেওয়ার দরকার নেই। এরপরে বাকিগুলা কি যে কোল 12 মানে কি কোনগুলা যেগুলো হচ্ছে একদম ছোট ডিভাইস সেগুলোর ক্ষেত্রে কোল 12, ঠিক আছে। যে কোল 12 এগুলো দেওয়া লাগবে না কারণ বাই ডিফল্ট ভাবে আছে, তারপরে আপনার দিয়ে দেখাই বাই ডিফল্ট ভাবে কিন্তু এই জিনিসগুলো করা আছে, তাই না। আমরা তো প্রথম থেকেই দেখলাম যে এটা সিঙ্গেল লেয়ারে চলে আসতেছে। তারপরও আমরা যদি দিয়ে দেখি, দিয়ে কোনো পার্থক্য বুঝতে পারি কিনা, ইন্সপেক্ট, ঠিক আছে। ইন্সপেক্ট করে রেসপন্সিভটা চেক করি 1200 থেকে, তো এই 1200 উপরে হচ্ছে কি বড় ডিভাইস, তারপরে হচ্ছে একটু ছোট ডিভাইস, তারপরে এটা আবার একটু ছোট ডিভাইস, এই ডিভাইসে এসে লেয়ার চেঞ্জ, এখানে এসে এটা, তারপর হচ্ছে কি অটোমেটিক যেটা ছিল ওইটাই, তার মানে কি আপনার কোল এটা না দিলেও হবে, ঠিক আছে। কারণ অটোমেটিকলি আপনার কি হচ্ছে কন্টেইনার এই ডিজাইনটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আপনাকে এটা দেওয়া লাগবে না, আপনাকে এমডি পর্যন্ত আপনার ডিজাইন চেঞ্জ করতে পারেন। তারপরে কোল এক্সেল আছে, এক্সেল সরি এক্সেল না, এটা হচ্ছে কি এসএম। এসএম হচ্ছে ছোট ডিভাইস, আর কোল শুধু কোল সেটা হচ্ছে দেখেন এই যে এখানে দেওয়া আছে এসএম এবং শুধু কোল। এসএম হচ্ছে 576 থেকে 768, যদি এটার কোনো রকম ডিজাইন করতে চান সেটার জন্য করতে পারেন, আর যদি একদম কোল ছোট এটার জন্য কোনো ডিজাইন করতে পারেন। বাট এগুলো তো অটোমেটিকলি 100 পিক্সেল চলে আসবে, মানে 100% চলে আসতেছে ওয়াইড। তো এটার জন্য আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা আরো কিছু ডিজাইন আমরা তৈরি করে ফেলি, সাপোজ div প্লাস রো, ঠিক আছে। div প্লাস বলতেছি হচ্ছে এটা কি কোল, যেহেতু এটা হচ্ছে মেনু, তো মেনুর জন্য আমি কোল এক্সেল 12 দেন আর কোল এলজি 12 দেন বা কোল এমডি 12 দেন, সবই একই। 12 মানে তো 12, এটার জন্য আলাদাভাবে আপনাকে কিছু করতে হবে, জাস্ট একটা মেনু হাইট। তো যেসব জায়গায় 12 আছে সেই সব জায়গায় আপনাকে রেসপন্সিভ করার কোনো দরকার নেই, কারণ 12 তো 12, এটা এখানেও 12 এখানেও 12, ঠিক আছে, এখানেও 12, কারণ একটাই। তো এই জন্য জাস্ট মেনু হাইটটা দিয়ে দিতে পারেন, এটাই সর্বোচ্চ করতে পারেন। সো তাহলে এখানে এসে দিলাম বর্ডার px সলিড, তারপরে হচ্ছে আপনার হাইট, তো আমরা যদি চেক করে দেখবো যে আমাদের এটা মাঝে একটা ইয়া চলে আসছে, দেখেন চলে আসছে। তো এটা যদি রেসপন্সিভ চেক করুন দেখবেন যে এটা কোনো চেঞ্জই নেই, ঠিক আছে। এটা হচ্ছে একদম যেভাবে নর্মাল আর কি। এই যে দেখেন যে সব ক্ষেত্রে এটা রেসপন্সিভটা কাজ করতেছে, অটোমেটিক কাজ করতেছে, কারণ এটা সিঙ্গেল 12। তো এটা আপনাকে এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা রেসপন্সিভ দেওয়া লাগবে না, যে এই জায়গাটা, ঠিক আছে, এক্সট্রা রেসপন্সিভ দেওয়ার কিছু নেই। তারপরে হচ্ছে আপনার আপনার যদি আরো কিছু বানাইতে চান, বলতেছেন যে div ক্লাস কোল এক্সেলে বলতেছেন 2, এটা বলতেছি যে সেকশন হাইট, এক্সেলে বলতেছেন 2, div ক্লাস এক্সেলে বলতেছেন যে 8, এক্সেলে আবার বলতেছেন 2। তো এক্সেলে 2 আর 2 তাহলে কি 12 হইলো। তো আমাদের কি হয়েছে, আমাদের একটা সুবিধা হয়ে গেছে কি, আমরা যে এই জিনিসটা এই সিস্টেমটা আগে শিখে ফেলছি, এই কারণে এই জিনিসটা আমাদের একদম বুঝতে কোনো সময় লাগে না। আমরা কি সবাই এই জিনিসটা তো বুঝতেছি, তাই না? এমন কেউ আছে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি দেখে আসছি, দেখে কি এই জিনিসটা করতে ইজি হচ্ছে না বলেন জি তো? ভাইয়া বুঝতেছি। হুম। তো এই জিনিসটা আমরা বুঝতেছি ভাইয়া। হ্যাঁ করে ফেলছি, দেখে কি হয়েছে জিনিসটা এখন আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে না, কারণ আমরা অলরেডি দেখে ফেলছি। যদি এটা যদি না করতাম, ওই পোলের সিস্টেমটা যদি না দেখে আসতাম, তাহলে এখন কিন্তু মাথার উপর দিয়ে যেত সব।
আচ্ছা এটা কি এত 8 কেন 2 কেন, তাই না? সো বাট এখন জাস্ট একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের রেসপন্সিভ আলাদাভাবে করতে হচ্ছে না, রেসপন্সিভটা এইখানেই করে ফেলতে পারতেছি আমরা, তাই না? এখানে করে ফেলতে পারছি আমাদের এই জাস্ট ক্লাসগুলোর নামগুলো আমি জাস্ট এখানে জাস্ট আপনাকে একটা কথাই বলি, ক্লাসগুলোর নাম অলওয়েজ কি রাখবেন, মানে মাথায় রাখতে হবে। এখানে ক্লাসের নাম জাস্ট কোন ক্লাসটা কি কাজ হচ্ছে এটা মাথায় রাখলে আপনার বুস্টারটা হয়ে যাবে। কাজটা ভাইয়া সহজ হয়ে গেছে, আগে অনেক কিছু করতে আগে হতো। অনেক কিছু করতে হবে, সিএসএস অনেক কাজ করা লাগতো, বাট এখন সিএসএস আপনার এত কাজ করতে হবে না, এটা ঠিক বলছেন। সো সিএসএস এ আপনাকে এত কিছু করতে হবে। বাট যখন আপনি প্রপার ওয়েবসাইট বানাবেন তখন দেখবেন যে সিএসএস এ অনেক কিছুই করতে হচ্ছে, তখন আবার উপায় নেই। বাট আপনাকে একটু হেল্প করবে আর কি, টেমপ্লেটটা দ্বারা করাইতে খুব ভালোভাবে হেল্প করবে এই বুটস্ট্র্যাপটা। হাইট তো আমরা যা একটু চেক করে আসি, এটা আসছে তাই না? বাট এটা কিন্তু এখনো রেসপন্সিভ নেই, এগুলো রেসপন্সিভ আছে। তো এটা যদি আমরা ইন্সপেক্ট করি, তো ইন্সপেক্ট যদি করি, ইন্সপেক্ট করে আবার একটু ছোট করে দেই, তো এটা গেল। দেন এখানে এসে যখন আমরা এই ডিভাইসের জন্য কাজ করতেছি তখন কিন্তু এইটা সিঙ্গেল লেয়ারে চলে আসছে, ঠিক আছে? সিঙ্গেল লেয়ারে চলে আসছে। তো তাইলে এখন তাহলে কি হলো, দুইটা ছিল, ওই দুইটা না তিনটা আসার কথা, হ্যাঁ তিনটা, 1 2 3। কারণ কি আমরা এখানে কোনো ইউজ করিনি, তাই না? কোনো ধরনের পোল এলজি মেলজি কিছু ইউজ করিনি। তো তাহলে এখানে তাহলে বলে দিতে হবে যে এটা পোল এলজি তেও 2 থাকবে, বা পোল এলজি তে আপনি 3 করে দিতে পারেন। পোল এলজি তে আপনি বললেন 3, তাহলে এটা কত হবে, এটা 6 থাকবে, এলজি 6। এখানে এসে পোল এলজি তে এখানে এসে, তাহলে আমার এলজি হিসাবটা ঠিকঠাক হবে। তো তাহলে যদি একটু রিলোড দেই, দিয়ে যদি একটু চেক করি, দেখুন কোনো পার্থক্য বোঝাই যাচ্ছে না, খুবই সামান্য বোঝা যাচ্ছে, বাট এছাড়া সেরকম একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। তো আপনি যদি বলেন যে এখানে 2 8 2 রাখবেন, কোনো সমস্যা নেই, তাহলে ওইরকম দেখাবে। তাহলে 2 8 2 রাখতে চান তাহলে এরকমই দেখাবে এলজি ডিভাইসের ক্ষেত্রে। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে মেনটেন করতে যাচ্ছেন। সো 2 আর 2 থাক, বাট মিডিয়ামে এসে কিন্তু আবার এটাকে 2 আর দিলে হবে না, তাই না? মিডিয়ামে এসে তখন কিন্তু আপনাকে তাহলে ওখানে কি 3 6 3ই দিতে হবে। তো তাহলে কোল এমডি 3, কোল এমডি 6, কোল এমডি 3। তো আমরা যদি চেক করি, ঠিক আছে? তো তাহলে এখানে আসি, এখানে এসে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, এখানে এসে এটা এটা 2 লাইনে চলে আসছিল এবং এটা এরকমই আছে। এই সম্পূর্ণটা তারপর আবার বলতেছি যে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা কিভাবে কোন ওয়াইজে আগাইতে চাচ্ছেন বা কোন ওয়াইজে ডিজাইন করতে চাচ্ছেন। তো গ্রিড সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট এই বুটস্ট্র্যাপের। এটা কিন্তু আপনার আমাদের যে গ্রিড সিস্টেম যে আমরা করি ওই গ্রিড সিস্টেম একদম সেম সিস্টেম, জাস্ট এখানে ওদের নিজস্ব স্টাইলগুলো করা আছে এবং আমাদের অনেক কিছু তো করা থেকে বাঁচাই দিছে, আমরা জাস্ট এই কয়টা জিনিস দিছি। আর বাকি যে অনেক কিছু করছিলাম সেগুলো কিচ্ছু এখন করতে হইল না, ওরাই করে দিছে সবকিছু। তো সেটা একটা সুবিধা আছে। তো এখানে একটা একটু নিচের দিকে আসি, এখানে গ্রিড অপশন, এখানে কি কি বলা আছে, এখানে কন্টেইনার যেটা হচ্ছে কন্টেইনার আমাদের 100% সাইজটা দেয়। তারপর হচ্ছে রো যেটা করে হচ্ছে প্যাডিং, রোতে হচ্ছে কিছু কাজ করা আছে, প্যাডিং ট্যাডিং আরো কিছু কাজ করা আছে। গ্রিড লেআউটে খুবই কাজ করা আছে, একটু করবেন, করলে একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এখানে এখানে কিছু এক্সাম্পল দিছে যে এখানে এটা কত এটা কত এটা কত এটা কত, তারপরে এইগুলা কত করে আসতেছে, তো এইগুলা কিভাবে দিছে, কোল কোল ইউজ করে জিনিসগুলা ইউজ করছে, ইকুয়াল ওয়াইড মাল্টি লাইন। তো এগুলো অলরেডি আমরা জানি, এগুলো থেকে আরো ভালো ভালো কিছু আমরা কি বলবো, কোল এবং কোল 6 বা কোল, ঠিক আছে? মানে কি এখানে যদি আপনি কোনো কিছু না ডিফাইন করেন, এদের কথা মতে যদি আপনি কোনো কিছু না ডিফাইন করেন শুধু কোল দেন তাহলে অটোমেটিকলি ও 12 নিবে, ঠিক আছে? আবার যখন আপনি ডিফাইন করে দিবেন তখন আর হবে, তার মানে আপনি যদি সাপোজ এখানে যদি শুধু কোল দেন তাহলে অটোমেটিকলি সে 12 নিবে ওদের কথা মতে।
আমি চেক করি, এই যে এইটা অটোমেটিক 12 নিচ্ছে কিনা, হ্যাঁ অটোমেটিক 12 নিচ্ছে, ঠিক আছে। তো তার মানে কি পোল, শুধু পোল দিলে অটোমেটিকলি 12 নিয়ে নিচ্ছে, তো আপনাকে বলতে হবে না। তো এটা একটা সুবিধা পাইলাম। তারপর হচ্ছে এরপরে হচ্ছে আপনি যদি পোল 6 এবং বাকিটুকু যদি একটা একটা ডিফাইন করে দেন তাহলে বাকিটা অটোমেটিক নিয়ে নেবে, এটাই আর কি বলতেছে। এইতো পোল এলজি 2, এই যে পোল এলজি 2 কোনটাতে কত কত আছে, ঠিক আছে। তারপরে রেসপন্সিভ ক্লাসেস কোল 8, কোল 4, এই যে এসএম 8, এসএম 4, তিনটা আলাদা এসএম, ঠিক আছে। এই যে এখানে বলা আছে কোল এমডি 8, 4। তো এই যে দেখেন, এই যে এই জিনিসটা আমরা করছি যে একটাতে কোল 6, এটা কোলে 6 বাট এমডিতে 4, এটা আবার কোলে 6 বাট এমডিতে 4, ঠিক আছে। তো এই জিনিসটা, সো এক একটাতে এক এক রকম কাজ করবে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি বোঝার চেষ্টা করতে হবে যে কোনটাতে কোন ডিভাইসে কি রকম দিবেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করলে মোটামুটি গ্রিড সিস্টেম বুঝবে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি একটু দেখবেন এক্সাম্পলগুলো। আমরা এর থেকে ভালো ভালো জিনিস অলরেডি করছি, এখানে মানে শেখানোর জন্য এক্সাম্পল দেওয়া আছে অনেক কিছু, কোনটাতে কি একটু দেখলেন, দেখে একটু আপনার ক্লিয়ার হলো যে এটা 4, এটা 4, এটা 6, এটা 6। তো এই তো এই জিনিসটা। তো এই গ্রিড সিস্টেমটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, বুটস্ট্র্যাপের গ্রিড, এবং অলরেডি আমরা বুঝেও ফেলছি যে কিভাবে আসলে গ্রিডটা কাজ করতেছে, কোন ডিভাইসের জন্য কি কি কাজ করতেছে অলরেডি আমরা বুঝে ফেলছি। তো আমাদের এই টেনশন এখন আপাতত নেই। তারপরে একটু আসি ইউটিলিটিস বা লেআউটের ভেতরে ইউটিলিটি কি বলতেছে। এইখানে কিছু নাই সেরকম, আমাদের একটু কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে এখানে এসে কিছু নাই, টাইপোগ্রাফিতে অনেক কিছু আছে। টাইপোগ্রাফিতে অলরেডি আমরা একটা জিনিস দেখে ফেলছি, তাই না? H1 এর একটা কাজ দেখে ফেলছি যে এখানে যখনই H1 নিচ্ছিলেন, সাপোজ এখানে এটা কোথায় কোনো এক জায়গায় আমরা লিখি কিছু একটা, অবশ্যই এইখানে গুলাতে লিখি, লেখার জায়গাগুলোতে। সাপোজ এখানে আমরা কি দিচ্ছিলাম, H1 দিচ্ছিলাম। সো H1 যখনই দিচ্ছিলাম, H1 এ অলরেডি ওরা কি করছে, হ্যালো, H1 এ কিন্তু অলরেডি কি করা আছে, একটা ডিজাইন করাই আছে, তাই না? সুন্দর একটা ডিজাইন করা আছে। আচ্ছা একটু হোল্ড করুন, আচ্ছা হ্যাঁ। তো এখানে এসে আমরা দেখতেছি কি অলরেডি একটা কি ফন্ট সাইজ চেঞ্জ করেছে, তার মানে এর ডিফল্ট একটা ফন্ট আছে। আমরা যদি ইন্সপেক্ট করলে দেখতে পারবো এখানে একটা ডিফল্ট একটা ফন্ট দেওয়া আছে। এই যে ফন্ট সাইজ একটা দেখা ফিক্স করে দিছে ওরা, আবার এখানকার কোনো একটা ফন্ট সেট আছে, এই যে ফন্ট ফ্যামিলি দেখেন অনেকগুলো ফন্ট ফ্যামিলি এখানে ফিক্স করা আছে। তো তার মানে কি এই যে ফন্টটা আসতেছে এটা কিন্তু এই বুটস্ট্র্যাপ থেকে সেটআপ করা হয়েছে, ঠিক আছে। এই যে bootstrap.css, রিবুট bootstrap.css। তো এই ফন্টগুলো সেটআপ করা আছে অটোমেটিক, আপনার কোনো ফন্টে এখানে ভেজালে যেতে হবে না। তারপরে হচ্ছে আপনার এখানে যেটা করা আছে একটু দেখি, এই যে H1 থেকে H6 আমরা জানি যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলোই। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি চান বুটস্ট্র্যাপে এইগুলোকে ক্লাস হিসেবে ইউজ করুন, ওরা ক্লাস বানাচ্ছে। মানে সাপোজ এই যে পি তে এরকম দেখাচ্ছে, কারণ পি তে ক্লাস ইউজ করছে কি H1, তার মানে H1 টাকে একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসছে। তো তার মানে আমি যদি আবার এখানে পি লিখে যদি হ্যালো বুটস্ট্র্যাপ লিখি, তো নরমালি আসার কথা কি এরকম ছোট আসার কথা এরকম, তাই না? বাট এখানে এসে যদি আমি ক্লাস দিই H1, তাহলে দেখবেন যে এটা দেখেন আইডেন্টিক্যাল হয়ে গেছে। তার মানে কি ওরা H1 টাকে একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসছে, ঠিক আছে। তো এবং H1 ক্লাসের ভিতরে একই কাজগুলো করা আছে যেটা নরমাল H1 ট্যাগে করা আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই ক্লাস। তো আপনি চাইলে সব কিছু পি দিয়ে করবেন, যেখানে আপনি H1 দরকার আপনি ক্লাস H1 টা ইউজ করে নেবেন। আপনি আলাদা আলাদা H1 না দিয়ে আপনি বলছেন সবই H1 হবে, সবই পি হবে, সবই পি ট্যাগের ভিতরে করে যেটা যেটা মার্কেটিং করা ভাই আপনার ভিডিওটা অনেক সমস্যা করতেছে। কোনটা ভাই ভিডিওটা বাফারিং হচ্ছে, অনেক লেটে আসছে ভিডিওটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আবার একটু নেটটা মনে হয় গেছে, আবার দেখি একটু কি হলো, নেটে ভেজাল করতেছে।
দেখেন তো এখন ঠিক আছে কিনা, আমার কথার সাথে ভিডিও কি মিলতেছে কিনা। দেখেন এটার সাথে কি আমার কথা মিলতেছে, ভিডিওর সাথে মিলে? জি ভাইয়া, মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। জি ভাই ঠিক আছে। ওকে ওকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো আচ্ছা তো এবার এখানে কি বলতেছি যে H1টাকে ওরা কিন্তু ক্লাসের আন্ডারে নিয়ে আসছে, যে H1 হ্যালো বুটস্ট্র্যাপ আবার p প্লাস H1, তার মানে কি ওরা একই জিনিস। তো তার মানে কি আপনি চাইলে সবকিছু p দিয়ে করতে পারেন, সবকিছু প্যারাগ্রাফ টাইপে যেখানে যেখানে আপনার ইয়া দরকার, হেডিং দরকার, সেখানে সেখানে আপনি প্লাস H1টাকে ইউজ করে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সুবিধা আছে। তারপর টাইপোগ্রাফিতে আরো কিছু বলা আছে, এখানে আরো কিছু জিনিস আছে যেসব জিনিস মাঝে মাঝে দরকার, যেমন হচ্ছে এখানে যেমন হচ্ছে H3, ঠিক আছে, H3 তে এখানে একটা কাজ করা আছে স্মল, তার মানে আপনার এখানে এসে যদি আমি একটা স্মল টাইপ ইউজ করি, স্মল স্মল স্মলটাকে আমরা জানি কি লেখা ছোট হয়ে যায়, যে ঠিক আছে, সো একটা স্মল ট্যাগ দিচ্ছি। তো আমরা যদি চেক করি যেটা আসলে কোথায় আসে, এখানে আসতেছে, বাট খুব বেশি পার্থক্য বোঝা যাচ্ছে না, এটা মেবি ইয়ার কারণে। আচ্ছা এই কাজগুলো আমরা এই টাইপোগ্রাফির কাজগুলো যেটা হচ্ছে আলাদা একটা ফাইল নিয়ে করি। তো আরেকটা HTML ফাইল নিয়ে নিই, নিউ ফাইল, ঠিক আছে, আরেকটা ফাইল নিয়ে করি আগের ফাইলটা। তো অবশ্যই প্রথমেই কি করবেন, বুটস্ট্র্যাপটাকে লিংক করে দিবেন, ঠিক আছে, নাহলে কিন্তু কোনো কিছুই হবে না। লিংক করে দিবেন বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে css, একই নাম অলওয়েজ, জাস্ট একই নাম bootstrap ডট min ডট css, জাস্ট লিংক করে দিবেন। ঠিক আছে, সো href এর ভিতরে css স্ল্যাশ bootstrap ডট min ডট css। ওকে, সো এটা গেল স্টাইল শিটের ভিতরে আসলো। এবার এখন এসে আমরা যেটা করতেছি যে টাইপোগ্রাফি ইউজ করতেছি, H1 দেখলাম যে H1 এর ভিতরে আমরা হ্যালো দিয়ে বুটস্ট্র্যাপ, আচ্ছা এটাকে কন্টেইনার ভিতর দিয়ে নিই, তাহলে এই পাশ থেকে আসবে প্লাস কন্টেইনার, তারপর div, আচ্ছা তো H1 এর ভিতরে হ্যালো বুটস্ট্র্যাপ আসছিল। আবার সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম কোথায়, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, প্যারাগ্রাফে ক্লাস ইউজ করছিলাম কি H1, দেন এর ভিতরে আমরা যা লিখছি একদম বুটস্ট্র্যাপের ভিতরে চলে আসছে বুটস্ট্র্যাপ। তো একই জিনিস আমরা দেখতে পাই, আমরা যে ফাইলটা রান দিই, এই ফাইলটাকে হ্যালো বুটস্ট্র্যাপ, আবার হ্যালো বুটস্ট্র্যাপ, দুইটা প্রায় সিমিলার লেভেলের, তাই না? তো এটা এখানে দুইটা পাশাপাশি আসতেছে, তো আমরা একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক কি কাজ করতেছেন নাকি? আচ্ছা সেম রোর ভিতরে আসছে তো এই কারণে আসতেছে, রোটা কেটে দিই, ঠিক আছে, রো ইউজ করেন না, আবার রো ইউজ করলে তবে কি হবে, তো যখন ইয়া করবেন, যখন হচ্ছে আপনার ওই যে লেআউট তৈরি করবেন, তখন আপনি রো ইউজ করবেন, সমস্যা নেই লেআউটের সময়। বাট এই ধরনের নর্মাল কাজের ক্ষেত্রে আপনার রো দরকার, তাহলে কি হবে, সিঙ্গেল রোতে সব কাজ নিয়ে নিবে। যাই হোক, সো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমি বলতেছি কিছু স্মল একটা ট্যাগ আছে, স্মল ট্যাগটা ইউজ করি, স্মল বললাম ফ্রম ঢাকা, ঠিক আছে, ফ্রম ঢাকা। তো যদি চেক করি তাহলে দেখবেন যে একটু হালকা ছোট লাগতেছে,
তবে বুটস্ট্র্যাপে কিছু ক্লাস আছে যেটা হচ্ছে টেক্সট ক্লাস। এই দেখেন একটা ইউজ করছে কি টেক্সট, ঠিক আছে। তো টেক্সটে এখানে বলছে কি টেক্সট মিউটেড। সো এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, আস্তে আস্তে এই ক্লাসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। টেক্সট মিউটেড দিলে পরে কি হবে, জিনিসটা মনে হবে যে মিউট হয়ে গেছে। তো আমরা যদি চেক করি, হ্যাঁ এই দুটার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে যে এটা হালকা একটু গ্রে কালার হয়ে গেছে। সো এই টেক্সটের অনেকগুলো কনটেক্সচুয়াল ক্লাস আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখতে হবে, এই জিনিসগুলো দেখব। তো তারপরে হচ্ছে ডিসপ্লের একটা ক্লাস আছে যেটা দেখেন অনেক বড় বড় ডিসপ্লে দেখাচ্ছে, তাই না? অনেক বড় বড় ডিসপ্লে দেখাচ্ছে, ডিসপ্লে 1 2 3 4। তার মানে কি এগুলো হচ্ছে ডিসপ্লে ক্লাস। তো আমি যদি এটা যে কোনো ক্লাসের ভিতরে নিয়ে সাপোজ বললেন যে ওয়েলকাম, এটাকে অনেক বড় দেখাবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লাস ইউজ করতে পারেন ডিসপ্লে, ডিসপ্লে 1, ডিসপ্লে 1 দিলে অনেক বড় হবে। তো আমরা যদি একটু অনেক বড় না লেখাটা, এইটার সাথে এটা দেখেন H1 এর সাথে এইটার পার্থক্য যদি করেন তাহলে কিন্তু অনেক বড় হিসাব করি, তাই না? এটা ফন্ট সাইজটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখবেন যে 6REM। সো ওরা EM এ এগুলোকে সেট আপ করা হয়েছে। তো ফন্ট ওয়েট আছে 300, তাই না? লাইন হাইট আছে, সো অনেক কিছু আছে। এই দেখেন, চিন্তা করেন এটা অনেক বড় সাইজ। সো এই জিনিসটা আসলে কি হচ্ছে, এই জিনিসটা আপনার ডিসপ্লের জন্য, মানে আপনার ধরেন কোনো ওয়েবসাইটে ওয়েলকাম থাকে, অনেক বড় বড় লেখা থাকে, অনেক ওয়েবসাইটে দেখা যায় যে বিশাল বিশাল সব লেখা। তো এগুলো হচ্ছে সব এই ডিসপ্লের কারণে আসতেছে। তারপরে হচ্ছে ডিসপ্লে 4 রকম আছে, 1 থেকে 4। সো 4 যদি দেন তাহলে সবচেয়ে ছোট, 4 নাম্বার ডিসপ্লেটা যদি আমরা চেক করি তাও এটা থেকে বড়, তাই না? তাও এটা থেকে কিন্তু বড় 4 নাম্বার ডিসপ্লেটা। সো 1 2 3 4, যে 1 2 3 4, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কিছু ক্লাস আছে যেমন লিড ক্লাস, এটা খুবই ভালো একটা ক্লাস। লিড, লিড মানে হচ্ছে আপনার যে ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্যারাগ্রাফটার মধ্যে কিছু লেখা আছে, ঠিক আছে, কিছু লেখা আছে, ঠিক আছে। তো অনেকগুলো লেখা আছে, এতগুলো লেখা আমাদের এখানে একটু কমাই দিচ্ছি। সো নরমালি প্যারাগ্রাফ ট্যাগের লেখাগুলো কিরকম আসবে, ঠিক আছে, আমরা যদি একটু দেখি নরমালি লেখাগুলো আসবে কিরকম, এরকম আসতেছে, তাই না? একদম বেসিক, যে ওদের যে নিজস্ব যে ইয়াটা আছে এটা। বাট লিড একটা ক্লাস আছে, এটা দিলে কি হবে, লেখাটার স্টাইলটা একটু চেঞ্জ হবে। সো ক্লাস লিড, লেখাটা ফন্ট একটু ডিফারেন্ট ফন্টে চলে আসবে। সো খেয়াল করে দেখবেন একটু সুন্দর একটা ফন্টে চলে আসছে, তাই না? আগেরটা থেকে এটা একটু ভালো এবং একটু সুন্দর স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। সো এটা হচ্ছে লিড, এই ক্লাসটা ইউজ করলে আপনি এই ফন্ট, এর শুধুমাত্র পিতেই কাজ করে, লিডটা কিন্তু অন্য কোথাও দিলে হবে না, ঠিক আছে। লিডটা শুধু পিতেই দিবেন, এই জিনিসটা সুন্দরভাবে ফন্টটা ফুটে উঠবে এবং কাজ করবে, ঠিক আছে। সো ক্লাসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু যে যে ক্লাসগুলো বলতেছে সবগুলো ক্লাস মাথায় রাখতে হবে। তারপর তো আমরা জানি যে এগুলা কিভাবে করে, ব্যাক ক্লাসগুলো একটু টেক্সট ফাইলে লিখে দিলে ভালো হতো। এই যে কোনো লেখালেখির কিছু নাই, এই ওয়েবসাইট থেকে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আর আমি তো এই যে এখানে সব লিখেই দিচ্ছি, এই যে এখানে তো সব আছে, আবার এগুলো টেক্সট ফাইলে কেন লিখতে যাব বলো? আর এটা তো ওয়েবসাইটে আছেই, এই যে ডিসপ্লে এখানে সবই দেখাচ্ছে। তার মানে কি আপনাকে এই ওয়েবসাইটটা জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে। আমি যা যা দেখাচ্ছি এই ওয়েবসাইটে আবার আসতে হবে, আপনাকে পড়তে হবে, ঠিক আছে। কারণ এখানে 10,000 ক্লাস আছে, এখন 10,000 ক্লাসকে টেক্সটে লিখতে পারবো বলেন? কিন্তু পসিবল না। সো এই যে দেখি এই যেগুলো যেগুলো দেখাচ্ছি শুধুমাত্র সেগুলাই জাস্ট ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসগুলো মাথায় রাখতে হবে। এবং আমরা অলরেডি অনেকগুলো ক্লাস দেখে ফেলছি, ওখানে দেখেন ফুল এলজি অনেকগুলো ক্লাস দেখে ফেলছি, তাই না? এমডি এক্সেল এর অনেকগুলো ক্লাস দেখে ফেলছি, আর এখানে দেখা শুরু করতেছি। সো দেন হচ্ছে আপনার এইখানে এইগুলো কোনো ক্লাস নাই, এগুলো জাস্ট নরমালি যে ট্যাগ গুলো আছে আমরা অলরেডি দেখছি, তাই না? ওই যে ফরম্যাটিং ট্যাগস গুলো, মার্ক, তারপর ডিএল, তাই না? আইএনএস, ইউ, স্মল, স্ট্রং, এগুলো অলরেডি আমরা দেখছি এই ক্লাসগুলো। সো এগুলো নিয়ে আর আমাদের ইয়া নেই। সো টেক্সট ইউটিলিটিস, এটা একটু যাই, টেক্সট ইউটিলিটিসটা এবং খুবই ইম্পর্টেন্ট। কালার ইউটিলিটিস, টেক্সট কালার, ওকে। তো টেক্সটের কিছু ইউটিলিটিস আছে যেগুলো লাগে, যেমন হচ্ছে সাপোজ এইখানে আমরা যে অনেকগুলা দিছিলাম, এই লেখাটাই সাপোজ অনেকগুলা আছে, এই লেখাটাই আরো একটু বাড়ায় দিচ্ছি, বাড়াই দিলাম, ঠিক আছে। সো আমরা যদি একটু চেক করি,
আসতেছে, বাট এই জিনিসটা কিন্তু জাস্টিফাই নাই। সো আমাদের নর্মালি সিএসএস এ কি করি যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিই, বাট এখানে জাস্ট ক্লাস ইউজ করবেন টেক্সট জাস্টিফাই, তাহলেই হবে। সো এখানে জাস্ট লিডের পরে আরেকটা ক্লাস দিচ্ছি টেক্সট জাস্টিফাই, ঠিক আছে, টেক্সট জাস্টিফাই ক্লাসটা ইউজ করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কি হচ্ছে, জাস্টিফাইড হয়ে গেল, বুঝছেন? তো তার মানে কি এই ক্লাসে টেক্সট জাস্টিফাই কি জাস্টিফাই করা আছে, জাস্টিফাই কাজ করা আছে। বাট টেক্সট যদি সেন্টার নিতে চান, যে আপনার কোনো টেক্সট সেন্টার, যেমন এইটাকে আপনি বলছেন সেন্টার, তাহলে টেক্সট সেন্টার এই ক্লাস ইউজ করবেন। তো টেক্সট সেন্টার দিলে কি হবে, অটোমেটিক্যালি ওই লেখাটা সেন্টার চলে আসবে, ঠিক আছে? তো আমরা যেটা করি যেটা হচ্ছে সিএসএস এর টেক্সট অ্যালাইন সেন্টার দেই, এখানে জাস্ট আমরা ক্লাস ইউজ করতেছি কি টেক্সট সেন্টার, এবং এই ক্লাসের কাজটা কোথায় করা আছে, এই বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে এখানে যে লিংক করছেন এই ফাইলের ভিতরে করা আছে, এই কারণে এটা হচ্ছে, তাই না? অটোমেটিকলি আর হবে না। এটা যদি না নেন, সাপোজ এটা নিচ্ছেন না, সো আমি যদি যা করছি কিছুই, তাহলে কোনো মানেই নেই, সো এটা কিন্তু আবার সেই আগের ফর্মেটে হয়ে গেছে, ঠিক আছে? সো একমাত্র জাস্ট ওইটা লিংক করার ফলে কি এত কাজ হচ্ছে, ঠিক আছে? সো যে সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো টেক্সটের এরকম অ্যালাইনের যে কাজটা আছে যেখানে দেখাচ্ছে যে টেক্সটের 4 রকম অ্যালাইনের কাজ আছে, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, ঠিক আছে? সো তার মানে আপনি টেক্সট লেফট যেটা বাই ডিফল্ট থাকে, আমাকে দিতে হয় না, তাই না? টেক্সট লেফটে যেটা, আর যদি আপনার কোনোটা যদি রাইটে নিতে চান তাহলে এখানে প্লাস টেক্সট রাইট, তাহলে ওই লেখাটা রাইটে চলে আসার কথা, ঠিক আছে? এটা রাইটে চলে আসছে। তো এখানে এটা আবার লেফট, এটা বাই ডিফল্ট লেফট, এটা সেন্টার, এটা জাস্টিফাই হচ্ছে, ঠিক আছে? সো এখানে এগুলোই বলা আছে। তারপর হচ্ছে আবার আছে এমডিএলজি, এগুলো ইউজ করে করতে পারেন, সেইটার দরকার হয় না। তারপর হচ্ছে টেক্সটের কিছু আছে, যেমন টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ বলতে আপনার কোনো লেখাকে আপনি যদি র্যাপ করতে চান, তার মানে সাপোজ এই লেখাটাকে আপনি বলছেন টেক্সট র্যাপ হবে, টেক্সট র্যাপ। তো আমরা যদি চেক করি র্যাপ হচ্ছে কিনা, এটা কোনো কিছু আছে না, দেখেন র্যাপ রয়েছে, র্যাপটাকে হচ্ছে আলাদাভাবে স্টাইল করে নিতে হয় আর কি, হোয়াইটটা ফিক্স করে দিতে হবে আলাদাভাবে, স্টাইলটাকে হোয়াইটটা ফিক্স করে দিলে এটা, তো তার মানে এটাকে যদি আমি একটা হোয়াইট দিয়ে দিই, আলাদাভাবে একটা হোয়াইট দিয়ে দিচ্ছি স্টাইলে, তাহলে ওইটুকুর মধ্যে কি হয়ে যাবে, পুরো লেখাটা র্যাপ হয়ে যাওয়ার চেষ্টা হবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে? তো তার মানে এখানে একটু বড় করে দেন, আপনি এখানে বললেন যে 200 পিক্সেল। হ্যালো ভাইয়া। বলেন। ভাইয়া আমার তো ইলেকট্রিসিটি নেই এখানে, তো পিসির চার্জ নাই প্রায়, আমি তো এখনই বন্ধ হয়ে যাবে পিসি। আচ্ছা ঠিক আছে, ক্লাস বেশিক্ষণ নাই, তো আপনি বের হয়ে যেতে, ওকে। আচ্ছা, সো তাহলে এই যে বলতেছি র্যাপের জন্য, তাহলে কি হচ্ছে এখানে র্যাপ স্টাইল হোয়াইট 200 পিক্সেল এটা দিয়ে দিলাম। তো র্যাপেরটা এটা হচ্ছে র্যাপ, সো এর ভিতরে যদি আপনি টেক্সটটাকে বসাতে চান তাহলে হবে। আর হচ্ছে এখানে আমরা যদি একটু যাই টেক্সট, তারপরে আছে হচ্ছে ডিসপ্লে, কিছু কিছু জিনিস আছে, টেক্সট ট্রানকেট, হোয়াইট আছে, সেগুলো খুব একটা বেশি লাগে না। ওয়ার্ড ব্রেক, টেক্সট ব্রেক, ঠিক আছে? টেক্সট ব্রেক হবে কোনো জিনিসটা, টেক্সট ট্রান্সফর্ম এটা ইউজ করতে পারেন, যেমন হচ্ছে আপনার এই জিনিসটা কি আছে, সবগুলো আছে মিলানো আছে, টেক্সট বেশিরভাগই হচ্ছে লোয়ার কেস, এই টেক্সট আপার কেস যদি ইউজ করি, আপার কেস প্লাস, তাহলে কি হয়ে যাবে, সবগুলো আপার কেসে চলে আসবে, ঠিক আছে? সো দেন হচ্ছে আবার এখানে কি লোয়ার কেস, তাহলে সব লোয়ার কেস, বাই ডিফল্ট লোয়ার কেসই আছে, তারপর কিছু সবই লোয়ার কেস। আরেকটা আছে যে কি ক্যাপিটালাইজ, এটা আছে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা আছে কি করে দিবে, ক্যাপিটালাইজ, বানানটা একটু চেক করতে হবে, ঠিক আছে? এই যে এটা বড় হাতের, এই যে ইউটা বড় হাতের, তাই না? যখনই একটা ইয়া শেষ, সেন্টেন্স শেষ, নতুন একটা সেন্টেন্স বড় হাতে শুরু হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ক্যাপিটালাইজের বিপরীত। সো এটা হচ্ছে টেক্সটের। তারপর হচ্ছে ফন্টের কিছু ব্যাপার আছে,
ফন্টের আপনার ফন্টের যে ক্লাসগুলো আছে দেখেন ফন্ট ওয়েট বোল্ড, তার মানে আপনার এখানে চাইলে ইউজ করতে পারেন কি ফন্ট ওয়েট বোল্ড, মানে আপনার সিএসএস এ যাইতেই হচ্ছে না, মানে আপনাকে সিএসএস এ কোনোভাবেই যাইতে হচ্ছে না, আপনার যা কাজ সব এখানেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানেই আপনি জাস্ট নেবেন, নিয়ে এসে বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা যদি আমি সিএসএস এ করতাম, আবার সিএসএস যাইতে হইতো, যে এইটাকে ধরতে হইতো, এটাকে ধরে তারপর এটাকে আবার কি করতে হতো, বোল্ড করার লাগতো। এটাই বললাম যে আপনাকে যাইতেই হচ্ছে না কোনো ভাবে, আপনাকে বলতেছে আপনি এখানেই সব ইউজ করেন। হ্যাঁ বলেন। যদি এই বুস্ট্র্যাপের এই সিএসএস গুলো অনেক হয়ে যায় তাহলে সমস্যা হবে না তো? না 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 না, কোনো সমস্যা নেই, আর বুস্ট্র্যাপে সিএসএসই থাকে সব বেশিরভাগ। আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে এখানে এসে আমরা দেখতেছি কি এই ধরনের জিনিসপত্র আছে। আচ্ছা, এবার আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে টেক্সটে যে ফন্ট ওয়েট বোল্ডার, ফন্ট ওয়েট নরমাল, ফন্ট ওয়েট লাইট, লাইটার, তার মানে কি লাইটও আছে, তার মানে আপনি এটাতে আরো লাইট করে, এমনিতেই অনেক লাইট আছে, ফন্টটা লাইটার যদি করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে একটু চেক করি। ও না, লাইটার এটাতে কাজ করে, লাইটার হয়তো এগুলোতে কাজ করবে। তো সাপোজ আমি এই জিনিসটা এখানে দিয়ে দিই, এখানে ফন্ট ওয়েট লাইটার হালকা হয়ে গেছে, এটা এইচ1 এটা এইচ1, বাট এটা হালকা হয়ে গেছে। তো এখানে এই ফন্টের এই স্টাইলগুলো দেখতে পারেন, মনোস্পেস একটা ফন্ট আছে, মনোস্পেস ইউজ করতে পারেন। ঠিক আছে, টেক্সটের ডেকোরেশন নান, যখন হচ্ছে ওই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগে কি হয় যখন আমি দিই, সরি অ্যাঙ্কর ট্যাগ href এবং টেস্ট লিঙ্ক, তাই না? তো অ্যাঙ্কর ট্যাগ যখনই দেই তখনই লেখাটা কি হয়, আন্ডারলাইন একটা চলে আসে, তাই না? এই যে একটা আন্ডারলাইন আসতেছে, হ্যাঁ ও বাই ডিফল্ট আন্ডারলাইন গুলো সরাই দিচ্ছে। ঠিক আছে, বাই ডিফল্ট জাস্ট হোভার করলে আন্ডারলাইনটা আসতেছে, বাই ডিফল্ট আন্ডারলাইন সরাই। এখানে যেটা বলতেছে যে হোভার করলে যদি আন্ডারলাইন না থাকে তাহলে টেক্সট ডেকোরেশন নামে ক্লাসটা ইউজ করতে হবে। তার মানে এখানে ক্লাস টেক্সট ডেকোরেশন নাম, তো তাহলে আমরা যদি চেক করি তাহলে হোভার করলে আন্ডারলাইনটা হোভার করলেও আন্ডারলাইনটা চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে এসে তাহলে আমাদের এই জিনিসটা আমরা সুবিধাটা পাচ্ছি। আচ্ছা, তারপর টেক্সটের কালার যেটা ইম্পর্টেন্ট, এই টেক্সটের কালারটা হচ্ছে আমার এই কালারটা শিখতে গেলে আমার সব কালার শেখা হবে। ঠিক আছে, কালার সেট সিস্টেমটা আছে এখানে, বুটস্ট্র্যাপে কালার যে ফরম্যাটটা আছে, এখানে দেখেন কয়েকটা কালারের নাম আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই নামগুলা আপনার কিন্তু সবগুলা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। ঠিক আছে, কিরকম, তো সাপোজ এগুলোকে আমি কমেন্ট করে দিই, নতুন করে এখানে লিখি, ঠিক আছে, ই মানে কিছু একটা লিখবো, লিখলাম। ঠিক আছে, আমরা যদি চেক করি এই যে লেখাটা আসতেছে, তো এই লেখাটা আমরা, তো এই লেখাটাতে এখানে একটা কাজ করি, ক্লাস বললাম লিড, ঠিক আছে, লিড, তো তাহলে একটু সুন্দর একটু বড় হয়ে যাবে, জিনিসটা ভালো লাগবে। ওকে, সো এখানে এসে আমরা হচ্ছে কিছু টেক্সটের ফরম্যাট ইউজ করব, যেমন অলরেডি আমরা ইউজ করছি টেক্সট মিউটেড, অলরেডি ইউজ করছি মিউটেড, সো এটা কি হবে, একটু হালকা হয়ে গেছে, তাই না, সাদা হালকা কালার মনে হচ্ছে। আবার এই ক্লাসটাই আবার এখানে এসে এটাকে যদি কপি করি, এখানে এসে যদি টেক্সট প্রাইমারি ইউজ করি, প্রাইমারি, তাহলে দেখবেন লেখাটা কালারটা দেখেন কি হয়ে গেছে, এটা সুন্দর একটা নীল কালার আসছে। আমরা যদি একটু কালারটা চেক করি যেটা ছিল কি কালার, এটা যদি আমরা সিলেক্ট করি, এই কালারটা হচ্ছে কি দেখেন, এই যে কালারটা, ঠিক আছে, 00BA7BF, সো এটা হচ্ছে প্রাইমারিতে এই কালারটা ফিক্স করা আছে, প্রাইমারি টেক্সট প্রাইমারি। আবার এটা যদি আমি
কি করি, আরেকটা নিলাম। যদি বলি যে আছে হচ্ছে আপনার প্রাইমারি আছে ইনফো কালারটা যদি ইউজ করি তাহলে একটু খেয়াল করে দেখবেন এটাও নীল, বাট একটু একটু ডিফারেন্ট টাইপ অফ নীল, তাই না? এটা একটু কি একটু ডিপ নীল, এটা একটু হালকা নীল, এটা একটু আকাশি টাইপের একটা নীল চলে আসছে। তো এটা যদি টেক্সট কালারটা আমরা চেক করি, তো এই যে এখানে এটা চলে আসছে, তার মানে কি এটা একটা হালকা নীল। এর অনেকগুলো কালার আছে। আবার যদি এটা আরেকটা নিচ্ছি, আরেকটা নিয়ে এটা কালারটা চেঞ্জ করি, এটা বলে দিই সাকসেস, কি দিলাম সাকসেস। এগুলো কিন্তু মনে রাখবেন, এইটা কিন্তু অলওয়েজ ফিক্স, টেক্সটে হোক আর যেখানেই হোক। এই যে নামগুলো আছে মিউটেড, প্রাইমারি, ইনফো, সাকসেস, এগুলো কিন্তু সব জায়গায় ফিক্স। আরেকটু বললো একটু পরে দেখবেন, এই দেখেন এটা কি গ্রিন কালার, তাই না? গ্রিনের একটা কালার, গ্রিনিশ একটা কালার চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাকসেসের জন্য। তারপরে আরেকটা নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে আপনার ওয়ার্নিং। ওয়ার্নিং, সো ওয়ার্নিংটা যদি আমরা চেক করি তাহলে দেখবেন যে এটা হলুদ কালার চলে আসছে, তাই না? হলুদ কালার একটা চলে আসছে। আচ্ছা, একটা কন্টেনারে আমি একটা কাজ করি, কন্টেনারে একটা কালার দিয়েছি বিজি ডার্ক, দেখেন কি আসছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে স্যার, বিজি বিজি ডার্ক একটা কালার দিয়েছি। সো বিজির ব্যাপারে আরেকটু পরে আসতেছি, আগে টেক্সটের কথাটা বলে নিই। তো তার মানে কি ডার্ক একটা কালার, সো তাহলে কি আমি এখানে টেক্সটে কি ডার্ক ইউজ করতে পারবো, এখানে টেক্সট ডার্ক। তো ডার্ক ইউজ করলে যেটা হবে কালার কিন্তু মিক্স হয়ে যাবে, সো বুঝতে পারবেন, ঠিক আছে? মিক্স হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কারণ এখানে ডার্ক ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো এখানে এসে দিলাম ডার্ক, হালকা ডার্ক, ডার্ক 15 নামের কালার না, এখানে কালারগুলো আছে ব্ল্যাক 50, সরি ব্ল্যাক, ব্ল্যাক এবং ব্ল্যাক 50, সো ব্ল্যাক ইউজ করতে হবে। ব্ল্যাক, ব্ল্যাক 50, এখানে ব্ল্যাকটা কাজ করতেছে, তার মানে এখানে শুধুমাত্র ডার্কটাই আমরা দেখলাম যে মোটামুটি কাজের যোগ্য। ওকে, সো যাই হোক, এখানে এসে আমরা কালারগুলো এখন একটু বুঝতে পারতেছি, দরকার নেই একটু বিজিটা। তো বিজি জিনিসটা কি এটা একটু পরেই আসতেছে। তো আমরা বুঝতে পারলাম কি এখানে টেক্সট ডার্ক দিলে এখানে ডার্ক কালার টেক্সটটা চলে আসবে। আবার চেক করি, ডার্ক কালার টেক্সট চলে আসছে। তারপর আরো অনেকগুলো আছে আপনার, যে এখানে যদি আমি দেই হচ্ছে সাপোজ দিলাম ডেঞ্জার, তো ডেঞ্জারের কালার কি বলেন তো? ডেঞ্জার শুনলে রেড কি মনে হচ্ছে? রেড তো ডেঞ্জার শুনেই মনে হচ্ছে কি লাল, সো তাইলে এটা কি লাল আসবে। তো আমরা মানে ধারণা করা যায় আর কি, হ্যাঁ, কোনো কিছু জিনিস যেমন ডেঞ্জার শুনলে বুঝতেছে কি লাল আসবে, ডার্ক মানে কি একটু কালো আসবে, হ্যাঁ, ওয়ার্নিং হচ্ছে কি হলুদ, সাকসেস সবুজ, এটা প্রাইমারি। তো কিছু কিছু কালার ধারণা করা যায়, যেমন হচ্ছে লাল আসছে। তারপর আরো অনেক কালার আছে, সেকেন্ডারি একটা কালার আছে, সেকেন্ডারি, ঠিক আছে? সেকেন্ডারি যদি আমি ইউজ করি সেকেন্ডারি, সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা এটার সাথে এটা কিন্তু মিল নাই। আমরা যদি ফন্টের কালারটা চেঞ্জ করি খুবই সামান্য একটা পার্থক্য আছে, ঠিক আছে? সেকেন্ডারির সাথে এই প্রথম যেটা ইউজ করছি, প্রথমটা মিউটেড যেটা ইউজ করছি ওইটার সাথে এটা কিন্তু মিল নাই, খুবই হালকা একটা পার্থক্য আছে, টেক্সট সেকেন্ডারি। তারপর এখানে আরো আছে দেখবেন যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, আমি যা যা দেখাচ্ছি তাই। টেক্সট লাইট আছে একটা একদম হালকা ব্যাকগ্রাউন্ডে, এটা কি কাজ করে, যেমন টেক্সট লাইট যদি দেই তো সাদা ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করবে না। তারপরে যদি চেক করে দেখবেন যে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু আছে, এই যে আমি ধরতে পারতেছি, এই দেখেন ধরতে পারছি, তাই না? এখানে লেখাটা আছে। এটা বোঝার জন্য আমাকে তাহলে কি বিজি ডার্ক দিতে হবে, বিজি ডার্ক, এখানে বিজি ডার্ক দিয়ে দিলাম, তাহলে কি হালকা যে লেখাটা আছে সাদা, তার মানে কি এটা ফন্ট কালারটা কি সাদা, টেক্সট লাইট। তারপর আর কি আছে, আরো আছে হচ্ছে আপনার এখানে কালারসে টেক্সট ডার্ক আমরা দেখছি, টেক্সট বডি একটা আছে, টেক্সট মিউটেড দেখছি, টেক্সট হোয়াইট, ঠিক আছে? টেক্সট হোয়াইট মানে ফুল হোয়াইট, টেক্সট ব্ল্যাক 50, হোয়াইট 50, মানে কি ব্ল্যাকের 50, মানে ব্ল্যাকও না আবার মানে অর্ধেক ব্ল্যাক, এই মানে জিনিসটা। তো তাহলে যদি আমি এটা একটু নিই, এটা উঠাই দিই,
টেক্সট ব্ল্যাক 50 মানে ব্ল্যাকের হাফ, ব্ল্যাকের যে হাফ ভ্যালুটা আছে সেটা, ব্ল্যাকের অর্ধেক, এই জন্য একটু ফেইন্ট লাগতেছে জিনিসটা দেখতে। আলো কালার আছে টেক্সট হোয়াইট 50 শুধু হোয়াইট। সো এগুলো আছে এই কালার, এবং এটা যে শুধু যে ইয়াতেই হবে আপনার হচ্ছে যে এইগুলা যে এখানেই হচ্ছে এরকম কিছু না। হ্যাঁ, জিনিসটা কিন্তু আপনার আপনার যে এখানে খেয়াল করে দেখেন, ইয়ার লিংকের ক্ষেত্রেও একই রকম জিনিস। লিংকের ক্ষেত্রে আপনি টেক্সটটা ইউজ করবেন, লিংকের ক্ষেত্রেও বলছি টেক্সট ইউজ করতে। বাট ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু জিনিসটা একই রকম সেম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার ক্ষেত্রে তার মানে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ এখানে আমি ইউজ করতেছি এক এক রকম ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ এটাতে আমি বলতেছি বিজি, উল্টাই দিই, এখানে দিয়ে হচ্ছে বিজি আপনার মিউটেড, এখানে বললাম বিজি ডার্ক। তাহলে আমরা যদি চেক করি বিজি ডার্ক আছে, তাই না? বিজি ডার্ক, এবং এর ভিতরে লেখাটা দেখতে পাচ্ছি। বাট এর ভিতরে লেখাটা এখানে দেখেন একটু সুন্দর করছে, তাই না? এগুলো কি ইউজ করছে? এগুলো ইউজ করছে হচ্ছে আপনার প্যাডিং ইউজ করছে। প্যাডিং কিভাবে ইউজ করছে? এখানে প্যাডিং এরও ক্লাস আছে, এই দেখেন P3। P3 মানে কি? প্যাডিং 3 দেওয়া আছে, P3 যদি আমরা দেই, হ্যাঁ একটা প্যাডিং চলে আসছে, বুঝছেন? তো প্যাডিংও এখানে কি জাস্ট P3 দিবেন, প্যাডিং চলে আসছে। সো এটা P3 P9 পর্যন্ত মেবি দেওয়া আছে, মেবি চেক করি P9 না, P9 না, P5 পর্যন্ত মেবি দেওয়া আছে, P5, P5 5 পর্যন্ত প্যাডিং এখানে সাপোর্ট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা। আবার সাপোজ আপনি বলতেছেন যে প্যাডিং আপনি নেবেন শুধু প্যাডিং বটম, ঠিক আছে? তাহলে প্যাডিং বটম PB5, তাহলে শুধুমাত্র বটমে 5 নিচ্ছে, ঠিক আছে? সো তার মানে আপনি প্যাডিং টপ, প্যাডিং লেফট সবই আলাদা আলাদা করে কি এখানে ক্লাসের মাধ্যমে নিতে পারতেছেন। দেখেন এই যে প্যাডিং লেফটে 5। তো তাহলে আপনাকে যেটা হচ্ছে যে আপনি এখানে প্যাডিংও আপনাকে কি করতে হচ্ছে না, আপনাকে আলাদাভাবে নিতে হচ্ছে। মার্জিনও সেম, আপনি বলছেন মার্জিন M3, সেম ভাবে মার্জিনও আপনার কি হবে, এই যে মার্জিন চলে আসছে 4-5 দিয়ে, ঠিক আছে? সো তার মানে আপনি এর মাধ্যমে কি করতে পারতেছেন, মার্জিন প্যাডিং সবই হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে। আপনার সিএসএস এ মানে ওদের কথা যে আপনি সিএসএস এ আপনার যাওয়াই লাগবে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে, ঠিক আছে? পুরো জিনিসটা বলতেছে যে আপনার যাওয়া দরকার নেই, ঠিক আছে? সো তারপর বিজি প্রাইমারি, এখানে বিজি আমি একটা ডেঞ্জার ইউজ করি, ঠিক আছে? P2 M3 দিয়ে দিই, তাহলে দেখবেন যে ডেঞ্জার যেহেতু দিছি তো এটা লাল ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? তারপরে এখানে আবার অন্য একটা বিজি ইউজ করি, একই কালারের নাম একই, হ্যাঁ এই পাশের গুলো চেঞ্জ হচ্ছে, টেক্সটের জায়গায় আমরা এবার বিজি বসাচ্ছি, বাট কালারের নাম যেটা আছে এইটাই, ঠিক আছে? যেমন হ্যালো এখানে ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা বিজি কালারের জায়গায় যদি কালারের নাম না লিখে যদি হেক্সা কোড গুলো ব্যবহার করি কিংবা না আরজিবি না না, কোড এটা গুলো তো এদের ক্লাস। যদি এক্সট্রা কালার ইউজ করতেছেন তাহলে আপনাকে নিজের ক্লাস নিয়ে এখানে স্টাইল করা লাগবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওদের ক্লাসে যে ফিক্স কালার, এটা হচ্ছে ওই জি ফিক্স ভাই। কালার, ঠিক আছে? এখন যদি আপনি নিজের কালার নিতে চান তাহলে আপনাকে স্টাইল আলাদা ভাবে করা লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন বলেন। উম, আমি যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করব তখন কি এই কোডটা ইউজ করব, না এই কোডটা যা শেখার জন্য আমরা এখন ইউজ এইগুলো করতেছি? ইউজ করবেন, এগুলো ইউজ করবেন, ঠিক আছে? দেখবেন যে ও, ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই বিজি এগুলাই ইউজ হয়, ঠিক আছে? এগুলা ইউজ করেই করা হয়। তো এইগুলা আপনার করতে হবে। আর হচ্ছে ক্লায়েন্টকে যখন আপনি কাজ করবেন ও বলেই দিবে ভাই বুটস্ট্র্যাপ ইউজ করে করুন আমার কাজ। তো বুটস্ট্র্যাপ দেখলে ক্লায়েন্টরা ও তো বুঝে না আসলে, ঠিক আছে? বাট ওরা মনে করে আচ্ছা কি না কি আছে। তো আসলে আচ্ছা। এইভাবে করে আর কি ইয়া ইউজ করবে। আচ্ছা ভাইয়া, আমরা যে গ্রাফিক ডিজাইনের ওয়েবসাইট ডিজাইনিং এর সময় যে ফটো গুলো ইউজ করি বা ছবি বা লোগো গুলো ইউজ করি, হুম, হুম, হুম। ওগুলা কি আসলে ক্লায়েন্টকে আমাদেরকে প্রোভাইড করবে? অবশ্যই আপনি এগুলো তাহলে কোত্থেকে পাবেন, তাই না? ওরা অবশ্যই তারা প্রোভাইড করতে হবে। তো সেগুলো প্রোভাইড করে দিবে, টেনশন নিয়ে নিন, ঠিক আছে? যা কন্টেন্ট আছে প্রতিটা লেখার এক একটা অংশ, প্রতিটা জিনিস তারা প্রোভাইড করে দিবে আপনাকে, আপনার জাস্ট ডিজাইনটা করে দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন প্রায়োরিটি, ঠিক আছে? তো বুঝতেই পারতেছি যে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা সকল ব্যাকগ্রাউন্ডের সকল কালারগুলা এখানে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? বিজি আরেকটা 1 P2 M3,
হ্যালো ভাইয়া, বলেন। এই যে কালার গুলা চেঞ্জ করতেছেন, এই কালার গুলার কোড গুলা কি ওই ইয়া থেকে আমরা নিয়ে নিবো, বুস্ট্র্যাপের ইয়া থেকে, ওই সাইট থেকে? মানে কালারে যে ইনলাইনে ইউজ করতে হবে, ইনলাইনে মানে ইনলাইন আপনার বুটস্ট্র্যাপে ক্লাস শুধু ইনলাইন, বাট আপনার নিজস্ব ক্লাস হলে যে আমি যেরকম এখানে নিয়েছিলাম একটা ক্লাস নিয়ে তারপর সেই ক্লাসের ডিজাইনগুলো আলাদা করছি, যেটা আছে আমার নিজের ক্লাস, আমার স্টাইল। বাট ম্যাক্সিমাম জিনিস বুটস্ট্র্যাপে নিজস্ব ক্লাসগুলো দিয়েই হয়ে যাচ্ছে। আর কি জানি বললেন আপনি? আর হ্যাঁ, আমি যদি কালারটা যদি চেঞ্জ আচ্ছা, করতে যাই, যেমন ওই যে কালার, হ্যাঁ, ইয়া থেকে, মানে পিকার ওদের থেকে কালার যদি চেঞ্জ নেই, যদি তাহলে করতে চান, আমি এটা কি ইনলাইন, হ্যাঁ, ইনলাইন সিএসএস করে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, যা বা ওদের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে ওদের ভিতরে যাইতে হবে আপনার, ঠিক আছে। আর যদি মনে করেন যে ওদের কালারটা ইউজ করবেন না, তাহলে হচ্ছে আপনি আলাদা এই টেক্সট এটা নিলেই নিন, এইটা ক্লাসই নিলেন না, আপনি এটার জন্য আলাদা একটা ইয়া নিলেন, ক্লাস নিলেন, ক্লাস নিয়ে মাই কালার একটা ক্লাস নিলেন, ওই কালার দিয়ে এইখানে কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আলাদাভাবে জিনিসটা আপনাকে নিতে হবে আর কি। তো এটা হচ্ছে বুস্ট্যাপ, ওরা বলে নাই যে আমারটা ইউজ কর, মানে ওরা জাস্ট অপশনাল দিয়ে দিছে, আপনাকে সকল ক্লাসের অপশন দিয়ে দিছে, আপনি এখন এর মধ্যে থেকে এগুলো যদি ইউজ করতে চান তাহলে এগুলো ইউজ করবেন, না হলে আবার গ্রেডিয়েন্ট কালারও আছে দেখা যায়, ঠিক আছে। সো গ্রেডিয়েন্টও আছে দেখা যাচ্ছে, এই যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টটা মনে হয় এই যে এটা ইনেবল গ্রেডিয়েন্ট, সো এটা ইনেবল করা লাগবে, সেটা সাইজ অপশন এটার জন্য, ঠিক আছে। সো এইখানে এই কালারের যে হিসাব আছে, বর্ডারসে কি আছে দেখি, বর্ডার, ক্লাসের ভিতরে এই যে দেখেন বর্ডার, শুধু বর্ডার, তাহলে কি শুধু বর্ডার দিলে কি হবে, চারপাশ দিয়ে এমনি বর্ডার চলে আসবে। তো তার মানে আমি যদি এখানে কোন একটাতে সাপোজ এখানে বর্ডার ক্লাস ইউজ করি, তাহলে যদি চেক করি, এই যে একটা হালকা ফেইন্ট একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে, একটা পেইন্ট বর্ডার চলে আসছে। তো এখানে বলতে কি বর্ডার টপ রাইট বটম মানে কি এগুলা সব রকম ইয়া ইউজ করতে পারবে, তবে বর্ডারে বিভিন্ন ধরনের এই যে কালার এবং বর্ডারের সাইজ আপনি দিতে পারেন, যেমন বর্ডার 0 বলতেছে, তার মানে কি বর্ডার নাই, বাট বর্ডার যদি আপনি এখানে দিয়ে দেন 1, তাহলে কি হবে 1 পিক্সেলের একটা বর্ডার চলে আসার কথা, ঠিক আছে। হ্যাঁ, চলে গেল কাহিনী। তো আমরা 0 ইউজ করি, তো এখানে কি বলছে বর্ডার টপ 0, ও আচ্ছা, মানে এটা 0 মানে কি, মানে এখানে কোনো কিছু দেওয়া মানে ও চলে যাওয়া আর কি, পুরোপুরি জিনিসটা চলে যাচ্ছে। তো যাই হোক, শুধু বর্ডার এই ক্লাসটা ইউজ করলে একটা প্লেন বর্ডার আসবে, বাট বর্ডারে আপনি এক্সট্রা বেশি দিতে পারবেন না, এটাই হচ্ছে তাদের কথা। তো শুধু বর্ডার ইউজ করলে একটা প্লেন বর্ডার চলে আসতেছে, এই যে ঠিক আছে, চারপাশ দিয়ে একটা হালকা একটা বর্ডার আসছে। আর হচ্ছে বর্ডারের এক পাশে দিতে চাইলে এই যে এখানে ক্লাসগুলো আছে, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, এক একটা ক্লাস আছে, এটা দিতে পারবেন। আর বর্ডার ক্লাসও দিতে পারবেন, যে বর্ডার প্রাইমারি, মানে কি বর্ডারের ক্লাসটা ওইরকম হয়ে যাবে, বর্ডার প্রাইমারি, দেখছেন ক্লাসের এগুলা জাস্ট আলাদা, বাট এই নামগুলা কিন্তু সেম সব জায়গায়, যেই জায়গায় এই কালারের নাম সেম, তো কালারগুলা এই জন্যই আমাদের মাথায় চলে আসবে, কারণ সব জায়গায় ক্লাসে কালারের নাম তো সেম দিয়েই দিছে, ঠিক আছে। তো আমাদের এই প্যারাটা নাই, কালারের নাম নিয়ে কোনো ভেজাল নেই। ওকে, সো কালারের নাম সব জায়গায় প্রায় সিমিলার, সো বর্ডারে হচ্ছে এই হিসাবগুলা। সো এবং বর্ডার রাউন্ডেড, সো রাউন্ডেড দিলে কি হবে, পুরো জিনিসটা রাউন্ড মানে ইয়া হয়ে যাবে, বর্ডারের সাইড গুলো শেপ হয়ে যাবে, আমরা রেডিয়াস দিয়ে আসছি, যেমন ফুল রাউন্ড বর্ডার সার্কেল, ঠিক আছে, ফুল রাউন্ড দিলে বর্ডার সার্কেল দিলে এটা ফুল রাউন্ড হয়ে যাবে, আর বর্ডার এখানে এসে কি রাউন্ডেড এটা দিয়ে দিলে জিনিসটা হালকা একটু ইয়া চলে আসে, একটা ইয়া চলে আসে, খুবই ফেইন্ট বাট বোঝা যাচ্ছে, খুবই ফেইন্ট বাট হালকা একটা ইয়া চলে আসছে। তো এই যে যতটুকু দেখাইলাম বুটস্ট্র্যাপের, আজকে মেইনলি হচ্ছে গ্রিডটা তো খুবই ইম্পর্টেন্ট। তো এই যে গ্রিডটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, গ্রিডটা যে আমি যে জিনিসটা দেখালাম যে রেসপন্সিভের সহ গ্রিডটা, এবং যে এক্সট্রা যে টাইপোগ্রাফি যে জিনিসগুলো দেখালেন সবগুলো খুবই ভালো করে আজকে কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কারণ এইটার উপর বেস করে বুটস্ট্র্যাপটা দাঁড়ানো, এই গ্রিডের উপর বেস করে, এইটার জন্য বুটস্ট্র্যাপটা এত ফেমাস হয়েছে, কারণ আপনার কাজ অনেক কমাই দিচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, বাকিগুলো তো আছেই, বাট এটা অনেক আপনাকে কি হয়েছে ইজি করে দিয়েছে আপনার লাইফটা।
তো গ্রিডটা ভালো করে মুখস্থ করে ফেলবেন একবার বলতে গেলে, যে প্র্যাকটিস করে, তাইলে কি হবে একদম বুটস্ট্র্যাপের আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি কিন্তু কালকে এখন থেকে কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করবো যে আগের দিনে এই পড়াইছিলাম, এটা কিভাবে হয়, ঠিক আছে, কোশ্চেন গুলো অথবা টুকটাক কাজ করতে দেবো। তো সবাই কিন্তু এখন থেকে ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু আমি বুঝে যাবো কে করতেছে কে করতেছে না, সেটা কিন্তু আমার ইভ্যালুয়েশনের একটা অংশ হবে। তো সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। ঠিক আছে তা ভাইয়া। বর্ডারের পরিমাণ যদি বাড়ায় নিতে চাই তাহলে কি করতে হবে? মানে এখানে ওদের শুধু আসেই বর্ডার, তাহলে বর্ডার বাড়া নিতে চাইলে আপনাকে আলাদা সিএসএস করতে হবে, যে এখানে আমি বর্ডার দিছিলাম এক পিসে, এরকম আলাদা নিয়ে নিতে হবে। সব তো আর দিবেন, মানে একদম সবই যে আপনাকে কাজ ধরে ধরে করবেন এমন হবে না, আপনাকে কিছু কিছু জিনিস নিজের থেকেও করতে হবে। সো এটাই, ঠিক আছে। সো যতটুকু দেখাইছি আজকে একদম একদম টাইপোগ্রাফি পর্যন্ত আরো কিছু আছে, ইমেজ টিমেজ টেবিল আমরা কালকে এগুলো দেখবো। এবং কম্পোনেন্টস এর ভিতরে আমাদের শিখতে হবে মেইনলি হচ্ছে কম্পোনেন্টস, অনেক কিছু আছে যেগুলো প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো আমাদের প্রতিটা জিনিস এখানে শিখতে হবে, ঠিক আছে। মোডাল টোটাল, তারপরে স্লাইডার, এখানে স্লাইডারও আছে, কোনো সিএসএস কিছু লাগবে না, জাস্ট আমাদের স্লাইডার তৈরি হয়ে যাবে, অনেক কিছু আছে, সেগুলো সব কিছু জিনিস আমাদের শিখতে হবে। তো এবং বুটস্ট্র্যাপে খুব সুন্দর একটা ন্যাপ বারও তৈরি করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে। তো যাই হোক, সো এই যতটুকু দেখাইছি আজকে ততটুকু সবাই প্র্যাকটিস করে ফেলেন। আমি কিন্তু টুকটাক কুইজ টুইজ বা জিজ্ঞেস টিজ্ঞেস করতে পারি, তো সবসময় প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। সবাইকে ক্লিয়ার? ভাই অ্যাসাইনমেন্ট থাকবে কোনো? অ্যাসাইনমেন্ট আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, যেটা বললাম